হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? সবাই কেমন আছো? আইসিটি দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনাও ভালো চলতেছে। আমাকে একটু বলো তো, গত ক্লাসে বোর্ড বই থেকে কয় পেজ রিডিং করতে বলছিলাম? একটু বলো তো শুনি, কে কে পড়ছো? গত ক্লাসে বোর্ড বই থেকে কত পেজ পর্যন্ত রিডিং করতে বলছিলাম, একটু বলো। কে কে পড়ে আসছো একটু বলো। গত ক্লাসে আমরা আইসিটি বোর্ড বইয়ে তোমাদেরকে বলছিলাম যে রিডিং পড়ে আসবা। কতটুকু পড়াইছিলাম? কে কে পড়ছো আগে বলো। বোর্ড বইটা একবার রিডিং পড়বা, তারপর আমার ক্লাসের স্লাইডে তো বাকি প্রয়োজনীয় সবকিছু দেওয়াই আছে, তাই না? আমরা এগুলো পড়ে ফেলছিলাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং এদের পার্থক্য। তারপরে আজকে আমরা পড়বো মোবাইল যোগাযোগ, এখান থেকে পড়া শুরু করবো, একটু বলো। আজকে ক্লাসে আমরা মোবাইল যোগাযোগ এখান থেকে পড়া শুরু করব। তো কে কে গত ক্লাসে এই পর্যন্ত পড়ে আসছে একটু বলো। এই যে এটার আগ পর্যন্ত, 54 পেজের আগ পর্যন্ত, মানে 53 পেজ পর্যন্ত, একটু বলো। 53 পেজ পর্যন্ত কে কে পড়ে আসছো? আমি ভালো আছি ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, অনেকেই দেখি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছ, জন্মদিন তো শেষ। ধন্যবাদ। জান্নাত, মাফি, কাজী, তৌহিদ, ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ভাইয়া রাকিব ভাইয়ের বিয়ে না আজকে? আজকে রিসিপশন, আজকে বিয়ে না। বিয়ে তো হয়ে গেছে, আজকে হচ্ছে রিসিপশন, খাওয়া দাওয়া আজকে। হুম। আমি আজকে ডাইট ভেঙে আগামী 3 মাসের খাওয়া দাওয়া খেয়ে আসবো তোমাদের রাকিব ভাইয়ার রিসিপশন থেকে, কি বলো তোমরা? হুম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি ভালো আছি, তোমরা সবাই আসছো? এই রেডি রেডি রেডি, শুরু করে দেবো। সবাই রেডি? পড়া শুরু করে দিচ্ছি। আমাদের এই অধ্যায়টা, অধ্যায় 2, 5 ক্লাস লাগবে। আজকে 4 নম্বর ক্লাস, আগামী ক্লাসেই কমপ্লিট। আগামী ক্লাসটা আগামী সপ্তাহের খুব সম্ভবত মঙ্গলবার নিব। তো আগামী মঙ্গল, অথবা এটা ঠিক না, আগামী সপ্তাহে রুটিন আপলোড করলেই দেখতে পারবা, মানে আগামী সপ্তাহে হবে। তো আজকে 4 নম্বর ক্লাস, আগামী ক্লাসে আমাদের অধ্যায় 2 কমপ্লিট। এরপরে একটা সিকিউ ক্লাস নিব। সিকিউ ক্লাস বলতে জাস্ট সিকিউগুলা ধরাই দিব, নিজেরা প্র্যাকটিস করলেই পেরে যাবা। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ফাইন ফাইন ফাইন। তো চলো দেখো, আমরা আজকে পড়বো মোবাইল যোগাযোগ। তো মোবাইল কি জিনিস জানো না? এই মোবাইল চিনো না এমন কেউ আসো বলো। মোবাইল চিনো না এমন কেউ আসো? বর্তমানে আমাদের যোগাযোগের 90% আমরা মোবাইল ফোন দিয়ে করি। 90% না, 99%। বর্তমানে আমরা এই তথ্য প্রযুক্তির যুগে যত যোগাযোগ করি তার 99% মোবাইল ফোন দিয়ে করে ফেলি। তো এই মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম আছে, তোমরা কি জানো বর্তমানে কত জেনারেশন চলে জানো? প্রথমে ছিল ফার্স্ট জেনারেশন বা 1G। দেখো, সবার আগে ছিল 1G। তোমরা তো 1G পাও নাই। দেখো, 1G ছিল 1979 থেকে 1990। 1G রিডিং পড়বা, 1G-তে কি কি ছিল না ছিল, এগুলো এমসিকিউতে আসবে। এগুলো এমসিকিউতে ভাইয়া। 1G, 1G সিস্টেম মানে খুবই স্লো। ওই অত লম্বা টাওয়ার বানিয়ে মোবাইলে কথা বলা লাগতো, তোমরা কেউ পাও নাই। তারপরে আসলো, এগুলো এমসিকিউতে আসবে। তারপরে আসলো 2G। তোমরা কেউ 2G পাইছো? 2G-ও পাও নাই। দেখো, 2G 1991 থেকে 2000, এটা হচ্ছে 2G। তো 2G-তে স্পিড একটু বাড়লো, 1G-তে স্পিড ছিল খুবই কম। ইনফ্যাক্ট অত লম্বা লম্বা টাওয়ার বানিয়ে মানুষজন কথা বলতো, অ্যান্টেনা টানায়। তো 2G-তে স্পিড একটু বাড়লো। রিডিং পড়বা যে 2G-তে কি কি অ্যাড হয়েছে। তারপরে আসলো 3G। এগুলো ভাইয়া খালি রিডিং পড়লেই হয়ে যাবে। 3G, এই তোমরা কেউ 3G পাইছো? অবশ্যই পাইছো তোমরা। তোমরা কিন্তু 3G পাইছো, পাইছো না? 3G মোবাইল 2001 থেকে 2008, 3G মোবাইল পাইছো, মানে 3G প্রজন্মটা দেখছো তোমরা। 3G-তে ডাটা স্পিড আরেকটু বাড়লো, মোবাইল ফোনগুলোও দেখতে একটু উন্নত হইলো। এই যে এরকম মোবাইলগুলা ডেটা স্পিড একটু বাড়ছে, দেখো এই যে ডেটা ট্রান্সফার রেট 2 Mbps এর বেশি হইলো, যেখানে 2G-তে আরো কম ছিল। তারপর এখানে টোটাল
কি কি স্ট্যান্ডার্ড, এই যে এগুলো এমসিকিউতে আসবে, এগুলো পূর্ণরূপ, এগুলোর পূর্ণরূপ পরীক্ষায় আসে। এইচএসপিএ, হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস, WCDMA, ওয়াইড ব্যান্ড কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এগুলো এমসিকিউতে আসে। UMTS, এগুলো পূর্ণরূপ ভাইয়া, যতগুলো পূর্ণরূপ আছে সবগুলো ভালো মতো পড়বা। তারপর 3G-তে দেখো ভিডিও কল, 3G-তে ভিডিও কল, ইন্টারনেট, ই কমার্স, এই যে ই কমার্স মানে কি, অনলাইনে যে ব্যবসা শুরু হয়েছে, মোবাইল ব্যাংকিং, FOMA মানে কি ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস ইত্যাদি সুবিধা 3G-তেই প্রথম চালু হয়, যেগুলো 1G বা 2G-তে ছিল না। তো পরীক্ষা আসতে পারে যে 3G প্রযুক্তিতে কি কি সুবিধা মানে এস্টাবলিশ হয়েছে, মেইনলি এগুলো এমসিকিউতে আসে, বাট তুমি রিডিং পড়ে রাখবা। এখন বাংলাদেশে চলতেছে 4G, তোমরা কি জানো বাংলাদেশে কিন্তু এখন 4G চলে, 5G কি আসছে, আসে নাই। কয়েকদিন আগে সিঙ্গাপুর গেছিলাম ঘুরতে, সিঙ্গাপুরে কিন্তু 5G আছে, মানে সিঙ্গাপুরে এখন 5G চলতেছে। তো আমরা তো পিছাই আছি ওদের থেকে। আমাদের এখন যদিও দেখো বিশ্ব অনুযায়ী মানে সারা বিশ্বে বলতেছে যে 2009 থেকে 2020 4G, মানে 2021 থেকে 5G শুরু হয়ে গেছে, কিন্তু আমরা 2026 সালে আইসাও এখনো 2020-এ পড়ে আছি, মানে 4G-তে। তো 4G বর্তমানে এটা চলতেছে। হ্যাঁ, মোহাম্মদ জাবেদ বলছে স্যার আপনার বিয়ে কবে হবে? হ্যাঁ, আমি তো বিয়ে একটা করছি, আর একটা বিয়ে কবে করতে পারবো এটা তো শিওর নাই, এটা তো লাইফ রিস্কের ব্যাপার। হ্যাঁ, আরেকটা বিয়ে করতে গেলে তো আরেকজনের অনুমতি লাগবে, নাহলে লাইফ রিস্ক হয়ে যাবে, বলতে পারতেছি না কবে করতে পারবো আরেকটা বিয়ে। দেখো, তো চতুর্থ প্রজন্ম 4G আমরা রিডিং পড়বো যে এখানে কি আরো ভালো ডেটা ট্রান্সফার রেট, 3G এর চাইতে 4G-তে ডেটা ট্রান্সফার আরো বেশি, মানে ডেটা ট্রান্সফার রেট স্পিড বাড়ছে না, এবং প্রযুক্তিটা উন্নত হচ্ছে। দেখো মোবাইল ফোনগুলো দেখতে কত সুন্দর হচ্ছে, ঠিক আছে। তারপরে 5G যদি এখন আমাদের আসে নাই, দেখো আচ্ছা 4G রিডিং পড়বা, 3D ডিভাইস, 3 ডিভাইসের ক্ষেত্রে 1GB পর্যন্ত। দেখো এই যে 4G-তে 1 Gbps পর্যন্ত স্পিড হইতে পারে। মোবাইল ওয়েব অ্যাক্সেস, IP টেলিফোনি, গেমিং সার্ভিস, হাই ডেফিনেশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, 3D টিভি ইত্যাদি 4G প্রযুক্তি প্রয়োগ করা হয়। এর গতি 3G-র চাইতে 50 গুণ বেশি। এগুলো এমসিকিউতে আসবে কিন্তু ভাইয়া, বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ আছে, এগুলো আসবে, এগুলো এবার রিডিং করতে হবে। এগুলো আসলে বোঝানোর চাইতে একটু রিডিং করে মনে রাখা বেশি বেশি ফিজিবল, এগুলা আহামরি বোঝানোর মতো কিছু নাই। এরপরে 5G, তো বাংলাদেশে এখনো 5G আসে নাই, কিন্তু উন্নত দেশগুলোতে যেমন সিঙ্গাপুরে অলরেডি 5G চলতেছে, ওখানে স্পিড আরো অনেক বেশি। যেমন আমি সিঙ্গাপুর থেকে যখন দেশে আসছি, আসার পরে মনে হচ্ছে স্পিড অনেক কম, ওখানে যে স্পিডে সবকিছু চলতেছিল এখানে আসার পরে মনে হচ্ছে স্পিড অনেক কমে গেছে, ঠিক আছে। আচ্ছা ফাইন, তো 5G-তে কি হচ্ছে দেখো, 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন, এটা যদিও এখন আমাদের আসে নাই, নেটওয়ার্ক সিস্টেম মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক এবং লেটেস্ট, এটা যে একদম লেটেস্ট সংস্করণ, লেটেস্ট সর্বশেষ এই ধরনের মোবাইল ফোন, নেটওয়ার্ক ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, চারটা W, ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এটা কোনো ওয়্যারই লাগবে না। 3টা W মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আর 4টা W মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব, এমসিকিউতে আসতে পারে। তারপরে ইত্যাদি, এখানে কি কি যে পূর্ণরূপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পূর্ণরূপগুলো দিবে যে রেট, RAT পূর্ণরূপ হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি, MIMO মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এগুলো এমসিকিউতে প্রচুর আসে এই ফুল ফর্মগুলো। তারপরে ফোনের পারফরমেন্স 4G এর তুলনায় অনেক বেশি, স্বাভাবিকভাবেই বেশি হবেই, অনেক দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার হয়, কথা সত্য, এটা তো আমরা জানি, যত করে জেনারেশন বাড়তেছে তত বেশি স্পিড বাড়তেছে। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও 4000x2000 পিক্সেল উপভোগ করা যায়। তো তারপরে রিডিং বুঝতে পারতেছো যে এই যে এগুলো এমসিকিউ, 2018 সালের অলিম্পিক গেমসে দক্ষিণ কোরিয়া 5G নেটওয়ার্কের ব্যবহার প্রাথমিকভাবে প্রদর্শন করে সফলতা দেখিয়েছে। তো দেখো দক্ষিণ কোরিয়াতে 2018 সালে 5G চালু হয়ে গেছে, আর আমরা 2026 সালে এখনো 4G-তে পড়ে আছি। ভাইয়া 5G আসছে, আমার 5G আসলে ওটা আসলে 5G স্পিড না, তোমার বুংজুং বুঝাই দিছে। বাংলাদেশে এখনো 5G ওইভাবে চালুই হয় নাই। তোমার মোবাইলে যদি 5G শো করে, ওটা তোমার বুংচুং বুঝাই দিছে যে এটা 5G, আসলে ওটা 4G-কেই 5G দেখাই দিছে। কারণ সিঙ্গাপুরের যে 5G এর বাংলাদেশে 4G মানে রাত দিন পার্থক্য, এটা তোমার হয়তো বুংচুং বুঝাই দিছে, বাংলাদেশে যে চলে গেছে। আচ্ছা, এরপর কম্পিউটার নেটওয়ার্কিং। আচ্ছা ফাইন, এখন কথা হচ্ছে ভাই পরীক্ষায় কেমনে আসবে একটু শোনো। শোনো, তুমি আগে বোর্ড বই থেকে রিডিং পড়বা যে মোবাইল ফোনের প্রজন্ম 1G 2G 3G 4G 5G, কোন প্রজন্মে ডেটা ট্রান্সফার রেট কত,
কোন প্রজন্মে কোন কোন এক্সট্রা ফিচার অ্যাড হয়েছে, প্রতি একটা করে প্রজন্ম আসতেছে, নতুন নতুন ফিচার অ্যাড হচ্ছে, এগুলা বোর্ড বই আছে, রিডিং পড়বা। এবং পূর্ণরূপগুলা কত সালে, এগুলো এমসিকিউ আসবে কিন্তু। এখন কথা হচ্ছে সৃজনশীলের মাঝে মধ্যে একটু সুবিধা অসুবিধা আসবে না? দেখো সুবিধা অসুবিধা আসবে। আচ্ছা ওয়েট, এখন খেয়াল করে দেখো, এই যে মোবাইল জেনারেশন, খেয়াল করে দেখো সুবিধা অসুবিধাগুলো তো পরীক্ষা আসবে। তো প্রথম প্রজন্ম এটার বৈশিষ্ট্যগুলো ধরো, আমি একদম স্লাইডে কি করছি, যে রিটার্নে আসলে তোমার কটুক লিখতে হবে, এটুক তুমি তো বোর্ড বই থেকে খুঁজে বের করা কষ্ট, স্লাইড থেকে সেটা ইজিলি পাওয়া যাবে। তো দেখো 1G এর বৈশিষ্ট্য কি কি, রিডিং পড়বা, এগুলো জাস্ট রিডিং পড়ে যতটুকু মনে রাখা যায়। যে এই প্রজন্মে অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল কি ব্যবহার করা হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। অ্যানালগ পদ্ধতি রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। সেল সিগন্যাল এনকোডিং হলো AMPSI, এটা ফুল ফর্মটা হইছে বোর্ড বই দেওয়া আছে। আর বোর্ড বই যেটা নাই ওটা লাগবে না, না থাকলেও না জানলেও চলবে। সিগন্যাল ফ্রিকোয়েন্সি তুলনামূলক কম, কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যায়। ধরো তুমি গাড়িতে কইরা কথা বলতে চাইতেছো, 1G তে কথা বলতে পারবে না, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে যাবে, বুঝছো? এখন তো 4G চলে, এখন 4G তে তুমি কিন্তু গাড়ির মধ্যে বসে চলন্ত অবস্থায় কথা বললেও নেটওয়ার্ক ডিসকানেক্ট হয় না। চলন্ত অবস্থায় তুমি যদি একটা কিছু ডাউনলোড দেও, ডিসকানেক্ট হয় না। তো 1Gর ক্ষেত্রে কেউ যদি ধরো ধরো একদম স্থির হয়ে কথা বলতেছে, ফাইন, সে যদি হাঁটা শুরু করে, দৌড়ানো শুরু করে গাড়ির মধ্যে বসা, ডিসকানেক্ট হয়ে যায়, বুঝতে পারছো? তারপরে এতে মাইক্রো প্রসেসর এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহৃত হয়। রিডিং পড়বা। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ছিল না। এই জিনিসটা মানে কি জানো? আন্তর্জাতিক রোমিং সুবিধা কি? বর্তমানে কিন্তু আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু আছে। ধরো আমি বাংলাদেশে একটা গ্রামীণ ফোনের সিম ইউজ করি, তো আমি যদি গ্রামীণ ফোনের এই সিমটাই বিদেশে নিয়ে যাই, ওখানেও কিন্তু এটা ইউজ করা যায়, জাস্ট রোমিং অন করে রাখতে হয়। মানে বাংলাদেশের যে কোনো সিম বাইরের দেশে গিয়েও ওই দেশের নেটওয়ার্কের আন্ডারে ইউজ করা যায়, নতুন করে সিম না কিনলেও চলে। এটাকে বলে আন্তর্জাতিক রোমিং সুবিধা, যেটা এখন আছে, কিন্তু 1Gতে ছিল না, 1Gতে ছিল না। তো এগুলা রিডিং পড়বা। তারপরে খেয়াল করে দেখো 1G গেল, তারপরে 2G। তো 2Gতে কি একটু বেটার হয়েছে, ডেটা স্থানান্তরের গতি বাড়ছে, ডেটার প্রতারণা রোধ করা গেছে, প্রিপেড চালু হয়েছে ইত্যাদি। সীমিত মাত্রায় এই যে দেখো 2Gতেই কিন্তু রোমিং শুরু হয়ে গেছে, সীমিত মাত্রায়, যদিও খুব বেশি পরিসরে না, বাট 2Gতেই কিন্তু রোমিং সুবিধা প্রথম চালু হয়েছে। তারপরে মোবাইল ডেটা স্থানান্তরে প্যাকেট সুইচ নেটওয়ার্ক পদ্ধতি, এটা দুইটা পদ্ধতি আছে, একটা প্যাকেট সুইচ আর একটা একটু পরে দেখবা। আপাতত প্যাকেট সুইচটাই দেখে রাখো। প্যাকেট সুইচ পদ্ধতি ব্যবহার করা হয়। MMS এবং SMS চালু হয়েছে। তারপরে কি কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারী, এই দেখো এই যে 2G কিন্তু মোটামুটি ভালো আপগ্রেড করছে, দেখছো ভাইয়া? 1Gতে যে অসুবিধাগুলো ছিল, মোটামুটি অনেকগুলা অসুবিধা কিন্তু 2Gতে সলভ হয়ে গেছে। এই দেখো এখন কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয় না, মানে অবিচ্ছিন্ন থাকে। এই দেখো আন্তর্জাতিক রোমিং সুবিধাও কি এখানে চালু হয়েছে, যদি এই দুইটা একই হয়ে গেছে, এই 8 নাম্বারটা, 6 নাম্বারটা আর 12 নাম্বারটা। এরপরে 3G, এগুলো আসলে রিডিং পড়বে, এগুলো বোঝানোর আহামরি কিছু নাই। তারপর তৃতীয় প্রজন্ম, এই দেখো এখানে তৃতীয় প্রজন্মতে ডেটা স্থানান্তরে প্যাকেট সুইচিং এবং সার্কিট সুইচিং দুইটাই ব্যবহার করা হয়। দেখো এই ডেটা স্থানান্তরে দুইটা পদ্ধতি আছে, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং। তো 2Gতে কই ছিল এটা? 2Gতে শুধুমাত্র প্যাকেট সুইচিং ছিল। তো এই যে 2Gতে প্যাকেট সুইচ নেটওয়ার্ক ইউজ করা হয়েছে। দেখো 2Gর ক্ষেত্রে শুধুমাত্র ডাটা স্থানান্তরের ক্ষেত্রে প্যাকেট সুইচ নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, আর 3Gতে দুইটাই ব্যবহার করা হয়েছে, প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং, দুইটাই। এগুলো সম্পর্কে বিস্তারিত জানা দরকার নাই, তুমি খালি জেনে রাখো 2Gতে প্যাকেট সুইচিং, 3Gতে প্যাকেট সুইচিং, সার্কিট সুইচিং দুইটাই, ঠিক আছে? তারপরে খুব দ্রুত, এই যে দেখো স্পিড বাড়ছে, খুব দ্রুত আর আদান প্রদান করা যায়। তারপরে মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করা যায়, কথা সত্য। এজ পদ্ধতি কার্যকর হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর হয়, একসাথে অনেক বেশি ডেটা স্থানান্তর করা যায়। ডেটা স্থানান্তরের গতি 2 Mbps এর বেশি। মোবাইল ব্যাংকিং, ই কমার্স, যে বোর্ড বই দেখাইছিলাম, 3Gতেই কিন্তু প্রথম মোবাইল ব্যাংকিং, ই কমার্স, এই সেবাগুলা চালু হয়েছে 3Gতেই প্রথম, বুঝতে পেরেছ? তারপরে 4G, দেখো 4G এর গতি 3G এর চাইতে প্রায় 50 গুণ বেশি। দেখো এটা কিন্তু বোর্ড বইয়ের ইনফরমেশন, এটা কিন্তু বোর্ড বইয়ে আছে, দেখাইছিলাম। ব্যান্ডউইথ 10 Mbps পর্যন্ত আশা করা যায়। টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি ও ভিডিও লিঙ্ক প্রদান করবে। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করবে, যে আইপি নির্ভর, আইপি অ্যাড্রেস মনে আছে, পড়াইছিলাম কিন্তু। আইপি অ্যাড্রেসের রেসপেক্টে সে কি করে নেটওয়ার্ক প্রদান করে থাকে। তো এটা 4Gতে চালু হয়েছে। এখন আমরা তো ওই যে বাসায় যে ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই কি একটা আইপি অ্যাড্রেসের এগেইনস্টেই তো সেবা প্রদান করে, তাই না? তো এখন আমরা 4Gতে এই সুবিধাগুলো
পাচ্ছি। ঠিক আছে, তো মোটামুটি এই 5Gটা এখানে আলাদা করে দেওয়া হয় নাই, যেহেতু দেশে আসে নাই। আমাদের দেশে যেহেতু এখনো 5G আসে নাই, তো 5Gটা আমাদের এই স্লাইডে আলাদা করে নাই। এরপরে কম্পিউটার নেটওয়ার্কিং চলে গেছে। তো 5Gটা বোর্ড বই যতটুকু দেওয়া আছে ওটুকু দেখবা। এই 5Gটা তুমি জাস্ট বোর্ড বই থেকে রিডিং পড়বা, যে 5Gর মধ্যে কি কি সুবিধা পাবা, জাস্ট রিডিং পড়লেই হয়ে যাবে। সুবিধাগুলো যে এখানে পাবা, দেখো এই যে সুবিধাগুলা, যে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক জীবন ব্যবস্থার উৎকর্ষতার জন্য প্রতি লক্ষ্য রেখে মোবাইল যোগাযোগ ব্যবস্থার চরম এবং সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনা করে বিশ্বসেরা মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানে 5G এখনো আন্ডার প্রসেসিং আছে, মানে বিভিন্ন দেশে চালু হয়ে গেছে এবং এটাকে আরো কিভাবে উৎকর্ষ সাধন করা যায় সেজন্য নাম করা কোম্পানিগুলো এখনো কাজ করতেছে। এবং 2018 সালে মানে এটা সম্পর্কে খুব বেশি সুবিধা অসুবিধা দেওয়া নাই, যেহেতু আমাদের দেশে এখনো 5G আসে নাই। তো এটা সম্পর্কে জাস্ট মানে একটু ধারণা দেওয়া আছে, কিন্তু সুবিধা অসুবিধাগুলো মানে সুবিধা বলতে কি, অসুবিধার তো কিছু নাই এখানে, কারণ 5G মানে কি আরো বেশি সুবিধা নিয়ে আসতেছে, তার স্পিড বাড়বে, আরো নতুন নতুন সুবিধা অ্যাড হবে। তো আপাতত বইয়ের মধ্যে এর বাইরে কিছু নাই। এখন হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। দেখো তোমাদের মনে আছে আমাদের অধ্যায়ের নাম কি ছিল? আমাদের এই অধ্যায়ের নাম কি ছিল? কমিউনিকেশন সিস্টেমস এন্ড নেটওয়ার্কিং। তো আমরা একটু শেষ করছি। দেখো কমিউনিকেশন সিস্টেমস এতটুকু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা শুরু করব সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি? নেটওয়ার্কিং। দেখো নেটওয়ার্কিং শুরু করব। দেখো ভাইয়া এই অধ্যায়টা একটু নিজে নিজে রিডিং করবো ভালো মতো, তারপরে আমি এই অধ্যায়ের সৃজনশীল ক্লাসটা একদম কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন থেকে প্রশ্ন আসবে সব কিছু দেখাই নিব। চতুর্থ অধ্যায়ের সৃজনশীল ক্লাসে তো জাস্ট তোমাদেরকে বলে দিছি নিজেরা প্র্যাকটিস করবে, কারণ ওখানে সবকিছু আমি ক্লাসে পড়াই ফেলছি এবং ওখানে মুখস্থ নির্ভর জিনিসও একটু কম। কিন্তু দ্বিতীয় অধ্যায় যেহেতু 80% জিনিসই মুখস্থ নির্ভর, তো কোন জিনিসটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা গুছিয়ে দেওয়াটা বেশি জরুরি। তো আমি আগামী ক্লাসে 5 নাম্বার ক্লাসে এই অধ্যায় কমপ্লিট হবে, তারপর সৃজনশীল ক্লাসে কোন টাইপগুলো বেশি ইম্পর্টেন্ট একদম ধরে ধরে বুঝাই দিব, দেখাই দিব, সাজেশন বানাই দিব যে এইগুলো পড়বা, এগুলো থেকে পরীক্ষা আসবে। তারপর বাকিটা একটু কষ্ট করে হলে মুখস্থ করে ফেলতে হবে। একটু কষ্ট করে কিছু জিনিস এখানে, কিছু জিনিস না ভালো জিনিসই, ভালো অ্যামাউন্টের জিনিস এখানে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার কম্পিউটার নেটওয়ার্কিং দেখো আমরা পড়বো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি জিনিস আমরা তো সবাই জানি, তাই না? নেটওয়ার্ক মানে কি? একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যেভাবে যুক্ত, কানেক্টেড, এটা তো নেটওয়ার্ক, তাই না? একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস যে মাধ্যমে বা যেভাবে যে কানেক্ট করা, এই কানেক্ট করাটাই বলে কি বলে? একটা সাথে আরেকটা যে কানেকশন, এটাকে কি আমরা বলবো? নেটওয়ার্ক। দেখো পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে কি বলে? কম্পিউটার নেটওয়ার্ক। দেখো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে, তো যুক্ত তো থাকবে অবশ্যই, কানেকশন। ধরো একাধিক ডিভাইস বা কম্পিউটার পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে, ভাইয়া নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি? নেটওয়ার্কিং এর উদ্দেশ্যই তো হচ্ছে ডেটা আদান প্রদান, দুইটা ডিভাইসের মধ্যে ডেটার আদান প্রদান, তাই না? তো কানেকশন, এটাকে আমরা কি বলতেছি? কম্পিউটার নেটওয়ার্ক। খুব সহজ, খুব সহজ ব্যাপার, ঠিক আছে? না বোঝার কিছু নাই এখানে, না বোঝার কিছু নাই এখানে। এরপরে দেখো কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য, ভাই এগুলো সবাই জানো। কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি? দুইটা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান, রিসোর্স আদান প্রদান। দেখো এগুলো মুখস্থ করতে পারে, এগুলো এমনি তুমি লিখতে পারো। দেখো কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য দুইটা ডিভাইসের মধ্যে বা দুইটা কম্পিউটারের মধ্যে ইনফরমেশন শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা, হার্ডওয়্যার শেয়ার করা, তথ্য সংরক্ষণ করা, স্টোর করে রাখা, দুর্ব্যবহার এই দুর্ব্যবহার মানে খারাপ ব্যবহার না, এটা কিন্তু ওই দুর্ব্যবহার না, এটা হচ্ছে বিভিন্ন দূরে মানে দূরে থেকে একই জিনিস ব্যবহার করা। ধরো তোমার কাছে একটা জিনিস নাই, তুমি অন্য একজনের কাছে আছে, সেটাও তো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে তুমি ইউজ করতে পারতেছো না এখন। এই গুগল ড্রাইভের মাধ্যমে কত সহজে তুমি ধরো তোমার এখানে ড্রাইভ আপলোড দিয়ে আরেকজন শেয়ার করে দিয়ে দিল, তুমি ইজিলি পেয়ে যাচ্ছ। নিরাপত্তা, ডেটাবেস ম্যানেজমেন্ট, অফিস অটোমেশন। অফিস ধরো আমাদের যে রম্বস পাবলিকেশনের অফিস আছে, এখানে ধরো 20টা পিসি আছে, তো 20টা পিসির সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কি কানেকশন দেওয়া আছে, যে কেউ চাইলে এই পিসিতে বসে ওই পিসিতে কি কি ফাইল আছে দেখতে পারতেছে, যখন যে ফাইলটা দরকার ইজিলি সে নিয়ে নিতে পারতেছে। তো সবকিছুই তো একদম সহজ এবং সুন্দর হয়ে গেছে, তাই না? পুরো ব্যাপারটাই সবকিছু সুন্দর হয়ে গেছে। এইবার খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল আসবে, এখান থেকে সৃজনশীল আসবে। দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা লিখো। টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, নেটওয়ার্কের প্রকারভেদ, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই। দেখো নেটওয়ার্কের প্রকারভেদ তিনটা জিনিসের উপর ভিত্তি করে হইতে পারে। একটা হচ্ছে মালিকানার ভিত্তিতে, একটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। দেখো ভাইয়া
টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, 3 ভাবে আমরা প্রকারভেদ করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে 100% শিওর। প্রথমটা মালিকানার ভিত্তিতে। তো মালিকানার ভিত্তিতে 2 প্রকার, প্রাইভেট, পাবলিক। প্রাইভেট মানে কি? এটা সংরক্ষিত, যে ধরো আমি ইউজ করতে পারবো, বাকি কেউ ইউজ করতে পারবে না। মানে আমি একটা নেটওয়ার্ক বানাইছি যে আমি শুধু আমার বাসার মধ্যে ইউজ করতে পারবো। আর পাবলিক মানে কি? সবাই ইউজ করতে পারবে, এরকম সুবিধা আছে। এটা তো দেখেই বোঝা যায়, একটু পরে আমরা ব্যাখ্যা করব। ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ধরো নেটওয়ার্কটার বিস্তৃতি কতটুকু, বিস্তৃতি কম, মাঝারি নাকি বেশি, এগুলোর উপর ডিপেন্ড করে 5 ভাগে ভাগ করা যায়। পেন, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন। পেন, ল্যান, ক্যান। পেন মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, গত ক্লাসে বলছিলাম যে আজকে ক্লাসে পড়বে এগুলো, মনে আছে? ওই যে বলছিল যে ব্লুটুথ, মনে আছে? ব্লুটুথ একটি পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপর ল্যান, LAN, ওয়াইফাই একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক, গত ক্লাসে বলছিলাম যে এগুলো আজকে ক্লাসে পড়বো, একটু পরে দেখবা। যে বিস্তৃতি, নেটওয়ার্কটার বিস্তৃতি কম নাকি বেশি, এটার উপর ডিপেন্ড করে 5 ভাগে ভাগ করা যায়। ল্যান, পেন, পেন, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন। পেন মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান মানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়াইড মানে WN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড মানে একদম অনেক বেশি বিস্তৃত। একটু পরে এগুলো সম্পর্কে বিস্তারিত পড়বো। এরপর নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, মানে তুমি যে ডাটা আদান প্রদান করবা, এখানে একটা নিয়ন্ত্রণের ব্যাপার সেপার থাকে, যে এখানে কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা, এইটার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, একটা ক্লায়েন্ট সার্ভার, একটা হাইব্রিড। হাইব্রিড মানে এই দুটা মিক্স, বুঝছো? হাইব্রিড মানে নতুন কিছু না। ধরো একটা হচ্ছে পিয়ার টু পিয়ার, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। তো এই দুইটা মিক্স করে তুমি যদি বানাও একটা, তখন সেটাকে বলা হয় হাইব্রিড। তো এই ক্লায়েন্ট সার্ভারটা আবার 2 প্রকার, একটা হচ্ছে সেন্ট্রালাইজ, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। ধরো ক্লায়েন্ট সার্ভার মানে এখানে একটা সার্ভার থাকবে, একটু পরে বিস্তারিত করবো, আপাতত খালি শোনো। পিয়ার টু পিয়ারে কোনো সার্ভার থাকে না, শুধু ক্লায়েন্ট থাকে, নিজেদের মধ্যে তারা সার্ভার ছাড়াই ডেটা আদান প্রদান করে। আর ক্লায়েন্ট সার্ভারে ক্লায়েন্টও থাকবে, সার্ভারও থাকবে, একটা কি থাকবে? ডেডিকেটেড সার্ভার থাকবে। তো সেই সার্ভারটা যদি সেন্ট্রালাইজড হয়, যে একটাই সার্ভার, সেন্ট্রালাইজড একটাই সার্ভার, তখন সেটাকে বলা হয় সেন্ট্রালাইজড ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর যদি ডিস্ট্রিবিউটেড হয়, যে এক এক জায়গায় এক একটা, ধরো বাংলাদেশের জন্য একটা সার্ভার, সিঙ্গাপুরের জন্য একটা সার্ভার, শ্রীলঙ্কার জন্য একটা সার্ভার, মানে আলাদা আলাদা অনেকগুলো সার্ভার যদি ডিস্ট্রিবিউটেড থাকে, যে ভিন্ন ভিন্ন এলাকার জন্য আলাদা করে ডেডিকেটেড সার্ভার আছে, তখন সেটাকে বলে ডেডিকেটেড ডিস্ট্রিবিউটেড ক্লায়েন্ট সার্ভার। বুঝছো? আচ্ছা, এই আগে পার্থক্যগুলো মুখস্থ করতে হবে। এখন শুরুতে দেখো যে এটা পড়বো, শুরুতে এটা পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট না। মালিকানার ভিত্তিতে 2 প্রকার, প্রাইভেট, পাবলিক। এটা আসলে পরীক্ষায় আসে না। তো পরীক্ষায় আসবে যে এটা 3 স্টার আর এটা 7 স্টার, 5 স্টার, মানে দুইটা, এইটা আসলে 5 স্টার। এই পরীক্ষায় আসবে আইদার ভৌগোলিক বিস্তৃতি অনুসারে এইগুলা, অথবা নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এইগুলা। এই মালিকানার ভিত্তিতে এইগুলা পরীক্ষা আসে না, কারণ প্রাইভেট, পাবলিক এটা তো আর বোঝার কি আছে। দেখো রিডিং বললে বুঝে যাবা যে প্রাইভেট নেটওয়ার্ক, রিডিং পড়ো। প্রাইভেট নেটওয়ার্ক এমন একটা নেটওয়ার্ক যা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন, যে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা বা ব্যক্তি মালিকানাধীন হইতে পারে। এটি একটি নিয়ন্ত্রিত অর্থাৎ কন্ট্রোলড নেটওয়ার্ক। এতে ব্যবহারীর সংখ্যা নির্দিষ্ট, যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারে না। এর সিকিউরিটি সিস্টেম অত্যন্ত মজবুত। প্রাইভেট নেটওয়ার্কে সাধারণত ট্রাফিক থাকে না। ধরো যে আমি আমার বাসায় ইউজ করার জন্য একটা নেটওয়ার্ক বানাইছি, শুধু আমি আমার বাসাতেই ইউজ করতে পারি, আমার বাসার যে ডিভাইসগুলো আছে এখানে আমি ইউজ করতে পারি, বাকি কেউ চাইলেও তো ইউজ করতে পারবে না। তুমি চিন্তা করো যে আমার বাসার ওয়াইফাইটা চিন্তা করো, যে আমরা যারা পাসওয়ার্ড জানি আমরাই শুধু ইউজ করতে পারি। এখন ওয়াইফাই দিয়ে আসলে উদাহরণ দেওয়াটা ঠিক হবে না, কারণ এগুলো তো ডিভাইসের সাথে ডিভাইস। ধরো একটা বাসার মধ্যে যতগুলো ডিভাইস আছে সবগুলোর সাথে কানেকশন দেওয়া আছে, এটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তো এই ডিভাইসগুলোর মধ্যে এটা দিয়ে আদান প্রদান করা সম্ভব, বাইরের কেউ এটাতে আদান প্রদান করতে পারবে না। মালিকানাধীন, এটা কন্ট্রোল সিস্টেম। তো এইটাকে আমরা কি বলতেছি? প্রাইভেট নেটওয়ার্ক। তো প্রাইভেট নেটওয়ার্কে কোনো ট্রাফিক থাকে না। ট্রাফিক থাকে না, এখানে তো অনেক বেশি মানুষজন নাই, মানে অনেক বেশি, ধরো যে বাসার মধ্যে কয়েকটা ডিভাইসই, তো এটাতে অনেক বেশি ট্রাফিক হয় না। এটা গেল প্রাইভেট। তারপরে পাবলিক, রিডিং পড়লেই বুঝবা যে পাবলিক নেটওয়ার্ক এমন নেটওয়ার্ক যা কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে না, তবে এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। দেখো কারো মালিকানাধীন না থাকলেও পরিচালনা করার জন্য তো অবশ্যই এটা সংস্থা লাগবে, তাই না? কেউ পরিচালনা করে না এমন কি সম্ভব নাকি? তো মালিকানায় থাকে না, কিন্তু পরিচালনা করার জন্য কেউ অবশ্যই থাকে। যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। দেখো যে কেউ চাইলে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই
কিছু টাকা পয়সা তো দেওয়া লাগবে, ফ্রিতে তো বাংলা তো দিবে না, বাংলা ফ্রিতে তো দিবে না। দেখো ব্যবহারকারী সাধারণত কিছু ফিস বা মূল্য পরিশোধ করতে হয়। ধরো এটা পাবলিক, যে কেউ ইচ্ছা মতো ইউজ করতে পারবে, কিন্তু তোমার তো টাকা পয়সা দেওয়া লাগবে। একদম একদম ফ্রিতে কি তোমাকে দিয়ে দিবে আরামসে ইউজ করার জন্য? এত সহজ? বাংলাদেশে এত কিছু ফ্রিতে দেয়? বিশ্বে বহির্বিশ্বে হইলে আছে একটা কথা ছিল। ঠিক আছে, এতে ব্যবহারকারী সংখ্যা নির্দিষ্ট নয়, অনেক বেশি ব্যবহারকারী, ফলে পাবলিক নেটওয়ার্কে ট্রাফিক বেশি থাকে এবং ডেটা ট্রান্সফার গতি তুলনামূলকভাবে কম হয়। যেহেতু অনেক বেশি ইউজার হয়ে গেলে কি ট্রাফিক বেশি, তাহলে স্পিড কমে যাবে না? রিডিং পড়লেই বুঝবা। তো এখান থেকে আসলে সিওসিলে আসার মতো কিছু নাই, প্রাইভেট পাবলিক জাস্ট রিডিং পড়লেই বুঝে যাবা। এখন হচ্ছে আমরা পড়বো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। দেখো পেন, লেন, ক্যান, ম্যান, ওয়েন। পেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। শুরুতে দেখো এটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পেন এটা হচ্ছে খুবই অল্প জায়গায়। ধরো এই যে আমার বাসায় ওয়াইফাই, এটা ব্লুটুথ ধরো, ওয়াইফাইও না, ওয়াইফাই ধরো পরেরটা, ব্লুটুথ একদম স্বল্প দূরত্বে। এই যে ব্লুটুথ, মনে আছে বলছিলাম গত ক্লাসে ব্লুটুথ পড়ানোর সময় যে ব্লুটুথ হচ্ছে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটার বিস্তৃতি খুবই অল্প। ধরো আমার যে দুইটা মোবাইল ফোন আছে, আমার নিজের দুইটা মোবাইল ফোনের মধ্যে যদি আমি ডাটা আদান প্রদান করতে চাই, কেমনে করবো? ব্লুটুথের মাধ্যমে। তো এটা একদম ছোট, বিস্তৃতি সব চাইতে কম, মাত্র 10 মিটার। এটার বিস্তৃতি মাত্র 10 মিটারের মধ্যে। তো এটাকে বলে পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান হলো আমাদের দৈনন্দিন ব্যবহৃত পার্সোনাল ডিভাইসগুলোর মধ্যে বিদ্যমান নেটওয়ার্ক। ডেস্কটপ, ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, সাউন্ড সিস্টেম, পিডিএ, মোবাইল স্ক্যানার, প্রিন্টার ইত্যাদি যুক্ত করা হয় প্যানের মাধ্যমে। ব্লুটুথ মনে থাকবে, সবচাইতে ছোট যে, মানে সবচাইতে কম বিস্তৃতির যে নেটওয়ার্কটা, এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হার্ডওয়্যার শেয়ারিং কি? শোনো, হার্ডওয়্যার শেয়ারিং মানে হচ্ছে তুমি ধরো এখন বর্তমান যে প্রযুক্তি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, এটা আমরা লাস্টে পড়বো। তুমি চাইলে ধরো তোমার নিজের কোনো কম্পিউটার নাই, তুমি চাইলে আর একজনের কম্পিউটার ভাড়া নিতে পারবা অনলাইনে বৈশা। এই সিস্টেম এখন আছে, এটাকে বলে হার্ডওয়্যার শেয়ারিং। ধরো একটা ডিভাইস, হার্ডওয়্যার মানে হচ্ছে ডিভাইস। ধরো তুমি আর একজনের কম্পিউটার অনলাইনে বসে ইউজ করতেছো, এই কম্পিউটারের পুরো জিনিসটা তুমি অ্যাক্সেস করতে পারতেছো। এটাও কিন্তু এখন বর্তমানে পসিবল, এটাকে বলে হার্ডওয়্যার শেয়ারিং। বুঝছো? আচ্ছা, তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্লুটুথ এটা বিস্তৃতি খুবই সীমিত। তারপরে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের পরে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের উদাহরণ হচ্ছে ওয়াইফাই। দেখো প্যানের চেয়ে তুলনামূলকভাবে অধিক বিস্তৃত হচ্ছে ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তুমি চিন্তা করো, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আমার বাসাটা ধরো এটা লোকাল, আমার বাসায় যেটা ওয়াইফাই আছে, এই ওয়াইফাই এর মাধ্যমে আমাদের বাসায় যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসকে আমরা ইউজ করতেছি না? সবগুলো ডিভাইসে আমরা এই সুবিধাটা পাচ্ছি। তো এটার বিস্তৃতি একটু বেশি। ধরো এইভাবে চিন্তা করো যে ব্লুটুথ হচ্ছে জাস্ট একেবারে সীমিত রেঞ্জ, এটা পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তার যদি একটু বেরি, ধরো মনে মনে চিন্তা করো ওয়াইফাই, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে বাসার মধ্যে। দেখো ছোট অফিস বা ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা ক্যাম্পাসে বা নির্দিষ্ট ভবন, মানে এটা ধরো কাইন্ড অফ একটা নির্দিষ্ট বাসা হইতে পারে, একটা ভবন হইতে পারে, বাট বিস্তৃতিটা অত বেশি না। ব্লুটুথের চাইতে একটু বেশি, বাট এটা ছোট পরিসরে সীমাবদ্ধ। এটাকে আমরা কি বলতেছি? ল্যানভুক্ত। এক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কম্পিউটারগুলোকে থাকতে হবে। এই নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়। অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। সীমাটা কম বেশি হইতে পারে, যেমন এটা রাউটারের পাওয়ারের উপর ভিত্তি করে একটু কম বেশি হইতে পারে, তবে অনেক বেশি হইতে পারবে না। একটু কম বেশি হইতে পারে, কিন্তু মোটামুটি ধরো এরকম যে একটা ফ্লোর একটা বিল্ডিং এর বা সর্বোচ্চ পুরো একটা বিল্ডিং, এর বেশি হইতে পারবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা একটা বাসা বা একটা অফিস বা একটা ফ্লোর। ধরো আমি যে বিল্ডিং এ থাকি, এই বিল্ডিং এ মোটাল 7 তলা বিল্ডিং, তো ধরো আমি 6 তলায় থাকি। তো এই 6 তলায় যেই ডিভাইসগুলো আছে এগুলো যদি আমি একটা নেটওয়ার্কের মাধ্যমে নিয়ে আসি, এটাকে আমরা বলবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর ম্যাক্সিমাম এট বেস্ট তুমি যেটা করতে পারো, আচ্ছা ঠিক আছে ভাই, পুরা বিল্ডিংয়ে যতগুলো ডিভাইস আছে সবগুলো আমি একটা নেটওয়ার্কে নিয়ে আসলাম, ওইটাও লোকাল এরিয়া নেটওয়ার্ক, লেন। এর বেশি না, মোটামুটি এর বেশি এইটা বিস্তৃতি হয় না। এরপরে লোকাল এরিয়া নেটওয়ার্কের সুবিধা অসুবিধা মানে বৈশিষ্ট্য। দেখো লোকাল এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য রিডিং বললেই বুঝবা। সীমিত দূরত্বের মধ্যে কার্যক্রম, স্টার, রিগ, বাস বা ট্রি টপোলজির মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়। তো এই টপোলজি কি জিনিস, এটা আগামী ক্লাসে পড়বো। এই অধ্যায়ে এটা একটা অসুবিধা যে অনেক কিছু মিক্স করা, দেখা গেছে এখনো পড়ি নাই কিন্তু আগে চলে আসে। তো স্টার, রিগ, বাস বা ট্রি টপোলজি,
টপোলজি কি জিনিস সেটা আমরা আগামী ক্লাসে পড়বো। ডেটা ট্রান্সফারের হার 10 MBPS থেকে 1000 MBPS পর্যন্ত হতে পারে। নেটওয়ার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজসাধ্য ও ব্যয়বহুল নয়, এটা ইজি, অত ব্যয়বহুল নয়, যেহেতু একটা ফ্লোরে কম বিস্তৃতির মধ্যে, তো এটা তো অত বেশি খরচ হবে না। তারপরে কি ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টু স্টেট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। তুমি এটাকে ওয়াইফাই হিসেবে চিন্তা করো। দেখো ওয়াইফাই হিসেবে কি, তুমি এখানে এই যে কোনো একটা কেবল দিয়ে তুমি কানেক্ট করতে পারতেছো। এই নেটওয়ার্কে কম্পিউটার সমূহ তার বা তার বিহীন সংযোগে প্রদান করা হয়। তার যুক্ত হইতে পারে, তার বিহীনও হইতে পারবে। ধরো ওয়াইফাই, তুমি চিন্তা করো ওয়াইফাইটা সবগুলো ডিভাইসে কি, ওয়াইফাইটা আমি তার ছাড়াই সবগুলো ডিভাইস ইউজ করতে পারতেছি। আবার তারের মাধ্যমেও, ইথারনেট তারের মাধ্যমেও কিন্তু কম্পিউটারের সাথে কানেকশন করা যায়। তো তার ছাড়াও হইতে পারে, তার যুক্তও হইতে পারে। এটা গেল কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। দেখো ক্যাম্পাস তুমি এভাবে চিন্তা করবা, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ধরো ব্লুটুথ, তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক ধরো একটা বাসা। এখন কয়েকটা বাসা বা কয়েকটা বিল্ডিং মিলে একটা কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস মানে ধরো একটা ইউনিভার্সিটি, ধরো বুয়েটে বিল্ডিং আছে ধরো 10টা, একটা মেকানিক্যাল বিল্ডিং, সিভিল বিল্ডিং, ইসি বিল্ডিং, আর্কিটেকচার বিল্ডিং। তো একটা বিল্ডিং এর মধ্যে হইলে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক দিয়ে চালাই দিতে পারি। যখন অনেকগুলা বিল্ডিং মিলে একটা ছোট ক্যাম্পাসের মতো হবে, তখন সেইখানে যে নেটওয়ার্কটা আমরা ইউজ করবো সেটাকে বলে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটার বিস্তৃতি কি, এটার বিস্তৃতি হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের চেয়ে একটু বেশি রেঞ্জ ব্যাপী সে কানেক্ট হইতে পারে। তো একটি নির্দিষ্ট ক্যাম্পাসে বিদ্যমান অনেকগুলা লেন, দেখো যে অনেকগুলা লেন মানে ধরো অনেকগুলা বিল্ডিং, তুমি চিন্তা করো যে একটা বিল্ডিং মানে একটা লেন। তো এখানে অনেকগুলা লেন কানেকশনের মাধ্যমে একটা কি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান কানেকশন দেওয়া হয়। দেখো এর পরিধি ম্যানের চাইতে কম হয়। আচ্ছা ম্যান মানে মেট্রোপলিটন, এটা পরেরটা। মেট্রোপলিটন মানে একটা শহর, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্যান মানে ক্যাম্পাস, নাম শুনে বোঝা যায়। ক্যাম্পাস মানে শিক্ষা প্রতিষ্ঠান। ধরো যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক বিল্ডিং থাকে, তো প্রত্যেকটা বিল্ডিং এ ধরো একটা করে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে। তো অনেকগুলা লোকাল এরিয়া নেটওয়ার্ক মিলে একটা করে কি তৈরি হয়, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান তৈরি হয়। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। যেমন গুগল প্লেক্স, মাইক্রোসফট এর নেটওয়ার্ক ইত্যাদি। জাস্ট উদাহরণগুলো মনে রাখবা, জাস্ট মনে রাখবা। মানে এগুলো উদাহরণগুলো বোর্ড বই যেগুলো আছে এর বাইরে কিছু লাগে না, বাট যতটুকু শিখতে পারছে। ধরো এই যে গুগলের যে ধরো হেডকোয়ার্টার আছে, ধরো গুগল হেডকোয়ার্টার অনেকগুলো বিল্ডিং আছে। তো ওখানে সবগুলো বিল্ডিং এ তুমি যদি কানেকশন করতে চাও সেটাকে কি বলবো আমরা, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। বা মাইক্রোসফটের অফিসে ধরো, মানে যে কোনো একটা ক্যাম্পাসে ধরো তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসটাতে যদি কোনো ফ্রি ওয়াইফাই থাকে, ধরো বুয়েটে কিন্তু আছে, বুয়েটে কেউ গেছো, বুয়েটে একটা ফ্রি ওয়াইফাই আছে পুরা ক্যাম্পাসেই, সবগুলো বিল্ডিং এ তুমি ওই ওয়াইফাইটা অ্যাক্সেস করতে পারবা। তো এটাকে আমরা বলবো ধরো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছো? প্রত্যেকটা বিল্ডিং এই একটা একটা করে কি লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে পুরাটা ক্যাম্পাস বিস্তৃত করা হয়েছে। এরপরে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য। দেখো এর বিস্তৃতি দেখো 1 থেকে 5 কিলোমিটার, দেখছো ভালোই বিস্তৃতি। এই কিছু ইউনিভার্সিটি আছে তাদের বিস্তৃতি কিন্তু এর চেয়েও বেশি। যেমন সবচেয়ে বড় ইউনিভার্সিটি কোনটা মনে হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তারপরে ধরো বাকৃবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, অনেক বিশাল ইউনিভার্সিটি। বুয়েট তো অনেক ছোট ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি তো অনেক ছোট ইউনিভার্সিটি, মানে জায়গা কম। যেগুলো অনেক বড় বড় ইউনিভার্সিটি সেখানে দেখা যাবে যে 5 কিলোমিটারও হচ্ছে না, আরো বেশি লাগতেছে। আচ্ছা, তুলনামূলকভাবে দ্রুত গতির, খরচ কম, বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। তো খুব সহজ সহজ বৈশিষ্ট্য। এরপরে মেট্রোপলিটন। দেখো আমরা যত নিচ থেকে উপরে যাব বিস্তৃতি তত বাড়বে। শুরুতে ছিল পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, বিস্তৃতি খুবই কম, ব্লুটুথ। তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক, জাস্ট একটা বাসা, ধরেন এটা বাসার একটা ওয়াইফাই। তারপরে অথবা একটা বড় জোর পুরা বিল্ডিং। তারপরে ক্যাম্পাস, মানে ধরো একটা ক্যাম্পাসে অনেকগুলো বিল্ডিং থাকে, অনেকগুলো বিল্ডিং মিলে একটা ক্যাম্পাস, ধরো অনেকগুলো লেন মিলে একটা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবার মেন মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন মানে একটা শহর। দেখো মেট্রোপলিটন যেমন ঢাকা মেট্রোপলিটন, ঢাকা মহানগর, শুনছো না? তো এই মেট্রোপলিটন মানে হচ্ছে একটা শহর। ধরো তুমি ঢাকা শহরের সবগুলা বাসাকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে চাও, বা সবগুলা ডিভাইসকে একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসতে চাও, এটা কি হয়ে যাবে? এটা ক্যাম্পাসের চেয়ে আরো বড় না? ধরো ক্যাম্পাস হচ্ছে জাস্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান। এইবার একটা শহরের আন্ডারে অনেকগুলা প্রতিষ্ঠান থাকতে পারে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এই সব কিছু তুমি যদি একটা নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসো সেটাকে আমরা বলবো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? সুবিধা, এর বিস্তৃতি হয় যে 50 কিলোমিটার, বিস্তৃতি অনেক বেশি। এর বিস্তৃতি
50 কিলোমিটার পর্যন্ত হইতে পারে। এটা লেনের চাইতে দ্রুত গতির। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে টেলিফোন লাইন বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। বেশি পরিমাণ তথ্য আদান প্রদান করা যায়। ম্যানের মালিকানা সাধারণত কোনো অর্গানাইজেশন হয়ে থাকে। যেহেতু পুরা একটা শহর, ধরো ঢাকা শহরের পুলিশের দায়িত্ব কার কাছে আছে? ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারপরে ধরো ঢাকা শহরের এই নেটওয়ার্ক দেওয়ার দায়িত্বে ধরো এখানে একটা দায়িত্ব কারো একটা অর্গানাইজেশন থাকবে। বিশেষ করে এগুলা সরকারি প্রতিষ্ঠানের হয়ে থাকে। কারণ তুমি চাইলে একটা পুরা এরিয়া নিজে কভার করে ফেলতে পারবে না সরকারের অনুমতি ছাড়া। ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা সরকারের অনুমতি লাগে। মানে গভর্নমেন্ট নিজেও দিতে পারে অথবা গভর্নমেন্ট বিভিন্ন ভেন্ডরকে দিয়ে দিতে পারে যে তুমি এটা দাও, বিনিময়ে গভর্নমেন্টকে একটা টাকা অ্যামাউন্ট দিতে হবে, এরকম আর কি ব্যাপার। লাস্ট ম্যান গেল। এবার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে সারা বিশ্ব, যেমন ইন্টারনেট যেটা এখন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। দেখো আমরা শুরুতে পড়ছি পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি? তারপরে বলছি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কেন, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তারপরে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো ম্যানেই 50 কিলোমিটার কভার হয়ে গেছে। তো এরপরে আর বাকি একটাই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা মানে সারা বিশ্ব। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হইতে পারে কোনো একটা স্পেসিফিক দেশের সকল ডিভাইসে তুমি কানেক্ট করলা, অথবা সারা বিশ্ব। মানে এটা কোনো দেশে আসলে পার্থক্য করা হয় না, মানে পুরোটা মিলে চিন্তা করা হয়। দেখো ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো, এটাকে ওয়ান এরিয়া নেটওয়ার্ক বলে বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলে, এমন একটা নেটওয়ার্ক ব্যবস্থা যা একটি দেশের বা পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে। বুঝছো? যেমন ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে আমরা এখন দুনিয়ার যে কোনো কম্পিউটারের সাথে কি যোগাযোগ স্থাপন করতে পারি না? বর্তমানে আমরা যে ইন্টারনেট ইউজ করি, এই ইন্টারনেটের সাহায্যে দুনিয়ার যে কোনো জায়গার যে কোনো কম্পিউটারের সাথে আমরা এখন কি করতে পারি? নেটওয়ার্ক স্থাপন করতে পারি। তো বর্তমান ইন্টারনেটটাই কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর রিডিং, এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে ইমেল পাঠানো যায়, ইমেল আদান প্রদান, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করা, ফাইল ডাউনলোড করা। তুমি যে কোনো দেশের যে কোনো ডিভাইসের সাথে রিসোর্স শেয়ার, ডাউনলোড করা বা যে কোনো কিছু তুমি কি করতে পারবা? অনলাইন শপিং করতে পারবা। ঠিক আছে? WAN এর আওতায় কম্পিউটারগুলো কেবল একটি শহরেই সীমাবদ্ধ থাকতে পারে, অথবা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারে। এটা তোমার ইচ্ছা। ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আন্ডারে ধরো তোমার ইচ্ছা হলো তুমি একটা শহরকে কভার করবা, বা একটা দেশকে কভার করবা, অথবা সারা বিশ্বকে। এটা তোমার ইচ্ছা। মানে এটার কোনো লিমিটেশন নাই। তুমি যা যত বেশি খুশি বিস্তৃত করতে পারবা, এটাই বেস্ট। তবে ওয়ানের পুরো বিষয়টি নির্ভর করছে ফিজিক্যাল লাইন, ফাইবার অপটিক কেবল, স্যাটেলাইট ট্রান্সমিশন এবং মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের উপর। তুমি কিভাবে কানেকশন করবা সেটা ডিপেন্ড করতেছে। ভাই এখন সারা বিশ্বে কি এই কেবল দিয়ে কানেকশন করা সম্ভব? ধরো বাংলাদেশের সাথে আমেরিকা কেবল দিয়ে কানেকশন করা সম্ভব না। এখানে সবচেয়ে বেস্ট পসিবল কোনটা? স্যাটেলাইট। বুঝছো? ফিজিক্যাল লাইন দিয়ে কি একটা দেশের সাথে একটা দেশ কানেক্ট করা খুবই টাফ। ফাইবার অপটিক কেবল দিয়েও খুবই টাফ। এগুলো তো কেবল, ফিজিক্যাল কেবল। তো মাইক্রোওয়েভ ট্রান্সমিশন দিয়েও ধরো এই একটা বিশ্বের সাথে একটা, মানে একটা দেশের সাথে একটা দেশ, মাইক্রোওয়েভ ট্রান্সমিশন দিয়ে তুমি একটা শহরের সাথে একটা শহর করতে পারো। ওই যে নেটওয়ার্ক স্থাপন করে, কি বলে, সরি, টাওয়ার, টাওয়ার স্থাপন করে। কিন্তু একটা দেশের সাথে একটা দেশ সবচেয়ে বেস্ট কোনটা? স্যাটেলাইট। দেখো তো মোটামুটি সবকিছু স্যাটেলাইটের মাধ্যমেই চলতেছে। ঠিক আছে? তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্যগুলো রিডিং পড়বা। রিডিং পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে? এরপরে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। দেখো আমরা কোথায় চলে আসছি এবার? লাস্টেরটাতে। এই যে আমরা তখন কি পড়ছি? প্রাইভেট পাবলিক পড়ছি, পেন, ল্যান, ক্যান, ম্যান, ওয়েন পড়ছি। এখন নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে ধরো নেটওয়ার্ক, একটা নেটওয়ার্কে কতগুলো ডিভাইস কানেক্টেড আছে। এখানে নিয়ন্ত্রণ মাঝে মধ্যে বিশৃঙ্খলা হইতে পারে না? তো কন্ট্রোল প্যানেল লাগবে। তো যে কন্ট্রোল, এটা সমস্যা হলে কে কন্ট্রোল করবে? সেই কন্ট্রোল করার মতো কেউ আছে নাকি নাই, সেটার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা যায়। যদিও মেইন দুইটা, একটা পিয়ার টু পিয়ার, একটা ক্লায়েন্ট সার্ভার। দেখো পিয়ার টু পিয়ারে কোনো সার্ভার নাই। সার্ভার মানে হচ্ছে কন্ট্রোল প্যানেল। পিয়ার টু পিয়ারে কোনো সার্ভার থাকে না। তার মানে এখানে নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকে না। পিয়ার টু পিয়ার মানে জাস্ট একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্ত, ধরো ডিরেক্ট একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস ডেটা আদান প্রদান করবে। এটা হচ্ছে পিয়ার টু পিয়ার। আর ক্লায়েন্ট সার্ভার মানে একটা সার্ভার থাকবে, দেখাচ্ছে একটু পরে। তো মেইনলি এই দুইটাই। তো এই দুইটা মিক্স করে বানাইলে তখন সেটাকে বলে হাইব্রিড। আচ্ছা, তো এখন দেখো পিয়ার টু পিয়ার কি? এখানে কোনো সার্ভার থাকে না। দেখো এই যে পিয়ার টু পিয়ার, পিয়ার শব্দের অর্থ হলো প্রান্ত।
পিয়ার টু পিয়ার মানে হলো একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত, মানে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের ডিরেক্ট যোগাযোগ, একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের ডিরেক্ট যোগাযোগ। এক্ষেত্রে ডিভাইসগুলো প্রতিটি পরস্পরের সাথে সংযুক্ত থাকে, কোনো পৃথক সার্ভার কম্পিউটারের প্রয়োজন হয় না। দেখো কম্পিউটারগুলো ডিরেক্ট যুক্ত থাকে, কোনো সার্ভার প্রয়োজন হয় না। ধরো এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এই যে আমাদের ডিরেক্ট কানেকশন, দেখো ডিরেক্ট কানেকশন, ডিরেক্ট কানেকশন। তো এরা ডিরেক্ট তথ্য আদান প্রদান করবে, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ডিরেক্ট একটা প্রান্তের সাথে আরেকটা প্রান্তের তথ্য আদান প্রদান হবে। এখানে কোনো ক্লায়েন্ট সার্ভারের প্রয়োজন হচ্ছে না, কোনো সার্ভারের প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখো প্রতিটি নোড বা ডিভাইস, প্রতিটি ডিভাইসই ক্লায়েন্ট এবং সার্ভার উভয় হিসেবে কাজ করতে পারে, মানে এটা নিজেরাই ক্লায়েন্ট এবং নিজেরাই সার্ভার। ধরো ওয়েট, যখন এ তথ্য ওকে পাঠাবে তখন সে হচ্ছে সার্ভার, যে পাঠাবে সে সার্ভার, আর যে রিসিভ করবে সে ক্লায়েন্ট। বুঝছো? মানে পিয়ার টু পিয়ারে আলাদা করে কোনো সার্ভার কম্পিউটার নাই, নিজেরাই ক্লায়েন্ট নিজেরাই সার্ভার। যে পাঠাচ্ছে সে হচ্ছে সার্ভার, আর যে নিবে সে তো ক্লায়েন্ট। ধরো তুমি একটা জিনিস বিক্রি করতেছো, ধরো দোকানদার, দোকানদার হচ্ছে সার্ভার যে তোমাকে সার্ভ করতেছে, আর তুমি একটা জিনিস কিনতেছো, তুমি হচ্ছে ক্লায়েন্ট। তো এদের মধ্যে এরা নিজেরাই ক্লায়েন্ট নিজেরাই সার্ভার। যখন এ পাঠাচ্ছে তখন এ সার্ভার এ ক্লায়েন্ট, আর যখন এ বেটা একে পাঠাচ্ছে তখন এ সার্ভার এ ক্লায়েন্ট। বুঝছো? নোড বা ডিভাইসগুলো, মানে ডিভাইসগুলো কি সুইচ দ্বারা বিভিন্ন টপোলজিতে যুক্ত থাকে। তো এই টপোলজি আমরা আগামী ক্লাসে পড়বো, আগামী ক্লাসে আমরা পড়বো বাস টপোলজি, ট্রি টপোলজি, বেস টপোলজি। টপোলজি হচ্ছে ডিভাইসগুলোর কানেকশন আর কি, যে নেটওয়ার্কের ডিভাইসগুলো কিভাবে কানেকশন মানে কানেক্ট করা হয়, এটা হচ্ছে টপোলজি। আমরা আগামী ক্লাসে টপোলজি পড়বো। এবার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, দেখো যেহেতু এখানে কোনো, এটা ইম্পর্টেন্ট আছে, যেহেতু এখানে কোনো অথরিটি নাই, মানে সার্ভার নাই। দেখো সার্ভার মানে হচ্ছে কি, সার্ভার মানে হচ্ছে ওই যে কন্ট্রোল করার জন্য কেউ একজন, যে অথরিটি কন্ট্রোল করার জন্য কেউ থাকবে, সেটা হচ্ছে সার্ভার। এখন এখানে কোনো সার্ভার নাই, তাহলে কোনো অথরিটি নাই। বিস্তৃত বিন্যাস বিদ্যমান, বিস্তৃত বিন্যাস মানে কি, তুমি ধরো এরকম এই যে একটা কম্পিউটার, এই যে একটা কম্পিউটার, এখানে অনেকগুলো কম্পিউটার ডিরেক্ট ডিরেক্ট, তাহলে তুমি ডিরেক্ট আদান প্রদান করবা। ধরো এরকম, এই যে এইরকম ডিরেক্ট, মানে যে যারে পাঠাবে ডিরেক্ট পাঠাই দেবে, এরকম ব্যাপারটা। বুঝছো? মানে যে যাকে পাঠাবে ডিরেক্ট পাঠাই দিবে, মাঝখানে কোনো ক্লায়েন্ট টায়েন্ট দরকার নাই, মানে ক্লায়েন্ট না তো সার্ভার, মাঝখানে কোনো সার্ভার দরকার নাই। তো তুমি ইচ্ছা মতো যে খুশি তারা পাঠাতে পারবে। ধরো এখানে একটা ডিভাইস আছে, তারাও তুমি এও পাঠাইতে পারবে, এও পাঠাইতে পারবে, ডিরেক্ট এ পাঠাইতে পারবে, এ পাঠাইতে পারবে, মানে ডিরেক্ট যে যাকে খুশি পাঠাই দিবে। তো এখানে তুমি যদি ইচ্ছা মতো বিস্তৃতি করতে চাও কোনো অসুবিধা নাই, তোমার নতুন করে তো কোনো সার্ভার লাগতেছে না, স্থাপন খরচ কম। দেখো স্থাপন খরচ তো খুবই কম, কারণ আলাদা করে তো কিছুই লাগতেছে না। যে দুটো ডিভাইসের মধ্যে তুমি তথ্য আদান প্রদান করবা তাদেরকে ছাড়া এক্সট্রা কিচ্ছু লাগতেছে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ফাইন। হ্যাঁ ভাই, আমাকে আইসিডি এর জার্সি না দিয়ে ম্যাথের জার্সি দিয়ে দিছে। হ্যাঁ ম্যাথের জার্সি বানানো হচ্ছে, ম্যাথের জার্সি বানানো হবে, আইসিডির নতুন করে জার্সি বানানো হয় নাই। এখন কি করবো, কিচ্ছু করতে হবে না, তুমি ম্যাথের জার্সি পয়রা ঘুরো। ম্যাথের জার্সি বলতে কিছু নাই, এটা একটাই রম্বসের জার্সি। এটা ম্যাথের জন্য, ফিজিক্সের জন্য, আইসিডির জন্য, মানে ফিজিক্স তো পড়াই না সরি, ম্যাথের জন্য আইসিডির জন্য। বুঝতে পারছো? এটাই তুমি আইসিডির জার্সি হিসেবে পরে ফেলবা, এটাই সুন্দর না? হ্যাঁ, এরপরে দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সুবিধা অসুবিধা। ভাইয়া সুবিধা অসুবিধাগুলো খুবই ইজি, দেখলেই বুঝবে। দেখো কোনো নিয়ন্ত্রণ নাই, কারণ কোনো সার্ভার নাই, যেহেতু কোনো সার্ভার নাই তার কোনো নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। নিরাপত্তা দুর্বল, একাধিক নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া যায় না, আলাদা নেটওয়ার্কের সাথে সংযোগ দেওয়া যাবে না, জাস্ট একটার সাথে একটা করে কানেকশন করতে পারবা, যে একটা কম্পিউটার থেকে তুমি আরেকটা কম্পিউটার ডিরেক্ট পাঠাতে পারবা। তো এখানে নতুন অন্য কোনো নেটওয়ার্কের সাথে কানেকশন দেওয়ার সুযোগ নেই। বুঝতে পারছো? ব্যবহার ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক, ফাইল শেয়ারিং নেটওয়ার্ক, কম্পিউটার রিসার্চ নেটওয়ার্ক। জাস্ট সুবিধা অসুবিধা, রিডিং, ব্যবহার, জাস্ট একবার রিডিং বললেই পারবা। সুবিধা অসুবিধা, যে ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্কে ইউজ করা হয় ডিরেক্ট, ফাইল শেয়ারিং নেটওয়ার্ক ইউজ করা হয় ডিরেক্ট ফাইল শেয়ারিং, কম্পিউটার রিসার্চ শেয়ারিং ডিরেক্ট, মানে ডিরেক্ট শেয়ারিং যা যা ইউজ করা যায় সবগুলো দিয়ে কি পেয়ার টু পেয়ার ইউজ করা হয়। তো এখানে কোনো কি থাকে না, কোনো সার্ভার থাকে না, মানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস থাকে না। সে পাঠাবে, তাকে পাঠাই দিবে, বাইরে থেকে দিয়ে দিবে। প্রত্যেকের সাথে যার সাথে যার ডেটা ট্রান্সফার করার দরকার সেখান থেকে সে ডিরেক্ট দিয়ে দেয়। বুঝতে পারছো? এখন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখো, এইবার ক্লায়েন্ট সার্ভারে যেটা হয়, ধরো এই যে 4টা কম্পিউটার আছে দেখা যায়,
এই 4টা কম্পিউটার মাঝখানে একটা আছে কি দেখো সার্ভার। তো সার্ভারের ক্ষেত্রে যেটা হয়, ধরো এই কম্পিউটারকে একটা ডেটা পাঠাইতে চায়, তো সে আগে এই সার্ভারকে পাঠাবে, তারপর এই সার্ভার একে পাঠাবে, বুঝছো? অথবা ধরো এই কম্পিউটার বাকি 3টা কম্পিউটারকে ডেটা পাঠাইতে চায়, তাহলে এই কম্পিউটার আগে কি করবে, এই সার্ভারকে পাঠাবে, তারপর এই সার্ভার বাকি 3টাকে পাঠাই দিবে, বুঝছো? মাঝখানে যেমন ধরো ওয়েট, ইউটিউবে তোমরা যে ক্লাস দেখো, আমি কি আমার ক্লাসটা ডিরেক্ট তোমাকে পাঠাই দেই? না, আমি আগে ইউটিউবের সার্ভারে আপলোড করি। ধরো এই যে এটা আমি, আর এটা হচ্ছে তোমাদের ল্যাপটপ বা তোমাদের ডিভাইস, তোমাদের মোবাইল ফোন ধরো। তো আমি আগে ক্লাসটা ইউটিউবের সার্ভারে আপলোড করি, তারপর ইউটিউব কি করে, যে তোমরা ইউটিউবে ঢুকে সার্চ করো বাকি সবাইকে দেখায়। বুঝতে পারছো ব্যাপারটা? যদি এরকম হইতো যে আমি একটা ক্লাস রেকর্ড করছি, রেকর্ড করে তোমাদেরকে ডিরেক্ট পাঠিয়ে দিছি, আমি রেকর্ড করে আমার কম্পিউটার থেকে বা আমার মোবাইল থেকে ডিরেক্ট তোমাদের মোবাইলে পাঠিয়ে দিছি, তাহলে ওটা হয়তো পিয়ার টু পিয়ার, বুঝছো? আর ইউটিউবে যে আমি কাজটা করতেছি, আমি আগে ইউটিউবের সার্ভারে আপলোড দিচ্ছি, তারপর তুমি ইউটিউবে গিয়ে সার্চ করতেছো, তারপরে সার্ভার তোমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। পার্থক্যটা বুঝছো? পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভারের পার্থক্য বুঝছো? এখন তো এইটাই সব ক্ষেত্রে ইউজ করা হয়, এটাই ক্লায়েন্ট সার্ভার, কারণ এটার নিরাপত্তা বেশি। যেটা সার্ভার আছে নিয়ন্ত্রণ করার মতো কেউ আছে, ওখানে তো নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই, পিয়ার টু পিয়ারের নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই। তো এখানে দেখো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। যে কেন্দ্রীয়ভাবে মানে যে সার্ভার সে হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, সেখান থেকে সে নিয়ন্ত্রণ করতেছে। এই পদ্ধতিতে ক্লায়েন্ট সার্ভার সুবিধা পাওয়া যায় বলে এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত ক্লায়েন্ট সার্ভারে রক্ষিত বড় বড় তথ্য বা সফটওয়্যার ব্যবহার করতে পারে। ইচ্ছা মতো তুমি যে কোনো বড় বড় সফটওয়্যার সার্ভারে আপলোড দিয়ে রাখলে যে কেউ যে কোনো সময় ওখান থেকে ইউজ করতে পারবে। তারপরে রিডিং করবা, এই যে তথ্যাবলী সুরক্ষিত রাখে, মানে সুরক্ষিত রাখে এখানে, যেহেতু একটা নিয়ন্ত্রণ করার মতো কেউ একজন আছে, তাহলে অবশ্যই এখানে সংরক্ষণ করা যাবে, সুরক্ষিত করা যাবে, ইত্যাদি 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 ব্যাপার সেবার হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আচ্ছা মোটামুটি এই পর্যন্তই। এরপরে যেটা হাইব্রিড, দেখো এখানে হাইব্রিডটা আলাদা করে লাগবে, মানে দুটো মিক্স। হাইব্রিড আলাদা করে কোনো ব্যাখ্যা টাখ্যা নাই, জাস্ট বিকজ দেখো হাইব্রিড মানে হচ্ছে ধরো কোনো একটা নেটওয়ার্কে যদি পিয়ার টু পিয়ারও থাকে আবার ক্লায়েন্ট সার্ভারও থাকে, দুটো মিক্স, তখন সেটাকে বলে হাইব্রিড। এখন এই যে ক্লায়েন্ট সার্ভার এটা দুটো প্রকারভেদ, এটা আলাদা কিচ্ছু না, আলাদা করে এটার কিছু ব্যাখ্যা লাগবে না। দেখো ক্লায়েন্ট সার্ভারের প্রকারভেদ দুই ধরনের হতে পারে, একটা সেন্ট্রালাইজড, একটা ডিস্ট্রিবিউটেড। একটু আগে বলে ফেলছিলাম, যদি পুরা নেটওয়ার্কের একটাই সেন্ট্রাল সার্ভার থাকে সেটাকে বলা হয় সেন্ট্রালাইজ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আর যদি ডিস্ট্রিবিউটেড ভিন্ন ভিন্ন এরিয়ার জন্য ভিন্ন ভিন্ন অনেকগুলা সার্ভার থাকে, তাইলে সেটাকে বলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। যেমন ধরো ইউটিউবের কিন্তু অনেকগুলা সার্ভার অনেকগুলা দেশে আছে, তো এটা কি ডিস্ট্রিবিউটেড ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, বুঝছো? সেন্ট্রালাইজ একটা না, অনেকগুলো দেশের জন্য এক এক দেশের জন্য এক এক রকম, এক এক দেশের জন্য এক একটা ধরো বা কয়েকটা দেশের জন্য একটা সার্ভার আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এইবার আমরা পড়বো কি, এইবার আমরা পড়বো নেটওয়ার্কের কয়েকটা ডিভাইস। এগুলো তোমরা সবাই পরিচিত। নেটওয়ার্ক দেখো, নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য আমরা কি অনেকগুলো ডিভাইস ইউজ করি না? তোমাদেরকে বোর্ড বইয়ে দেখাই নিয়ে আসি। যে কোনো ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি, যেগুলো রিডিং পড়বা দেখো, এই যে প্রাইভেট, পাবলিক, পেন, লেন, ক্যান, ম্যান, ওয়েন, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড, এগুলো বইয়ে রিডিং পড়ো সুন্দর মতো বই থেকে রিডিং পড়বা। দেখো বইয়ে কত সুন্দর সুন্দর চিত্র দেওয়া আছে, পারলে পরীক্ষায় চিত্র আঁকে দিবা। তোমার পরীক্ষায় বিল্ডিং আঁকার দরকার নাই, তুমি বক্স আঁকায় রাখবা, বক্স আঁকায় রেখে দিবা। এগুলা কিন্তু ভালো মতো রিডিং পড়বা, এগুলো পরীক্ষায় আসবে ভাইয়া। বিশেষ করে এই যে পেন, লেন, ক্যাম্পাস, এটা ক্যান, তারপরে মেন, ওয়েন, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে প্রকারভেদগুলো, এগুলো পরীক্ষা আসবে। এবং এই যে পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, হাইব্রিড, এগুলো পরীক্ষা আসবে। দেখো এই যে সার্ভার যখন থাকে, দেখো সার্ভার, এই যে সেন্ট্রালাইজ সার্ভার, খেয়াল করে দেখো, এই যে বইয়ের মধ্যে দেখো কত সুন্দর চিত্র দেওয়া আছে। দেখো সেন্ট্রালাইজ সার্ভার, দেখো ওই যে সার্ভারের উপর ক্লায়েন্ট সার্ভার দুই প্রকার, সেন্ট্রালাইজড, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তো দেখো যখন সার্ভার একটা, সেন্ট্রালে মাত্র একটাই সার্ভার আছে, তখন সেটা হচ্ছে সেন্ট্রালাইজ। দেখো কত সুন্দর চিত্র, পরীক্ষা অবশ্যই চিত্র এঁকে দিবা। আর যখন দেখো ওই যে অনেকগুলো সার্ভার,
ধরো এক এক দেশের জন্য, একটা দেশের জন্য একটা সার্ভার বা কয়েকটা দেশের জন্য একটা করে সার্ভার আছে, ডিস্ট্রিবিউটর আছে, তখন সেটাকে বলে ডিস্ট্রিবিউটর। যে এটা হচ্ছে সেন্ট্রালাইজড, এই দেখো নামে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, পরেরটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। তো এগুলো অবশ্যই কি পড়বা ভালো মতো, এই বোর্ড বইটা ভাজা ভাজা করে ফেলবা। তারপরে হাইব্রিড, এই দেখো হাইব্রিডটা কি, জাস্ট একটু রিডিং দেওয়া আছে, একটু রিডিং। যে হাইব্রিড মানে তো বুঝতেই পারতেছো যে হাইব্রিড মানে হচ্ছে মূলত দুটার কম্বিনেশন, পিয়ার টু পিয়ার, দেখা হয়েছে পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এই দুটার একসাথে মিক্সড। তারপর রিডিং একটু জাস্ট পড়লেই হবে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু পরীক্ষায়। তারপরে এই যে মালিকানার ভিত্তিতে পাবলিক প্রাইভেট। এইবার দেখো নেটওয়ার্ক ডিভাইস। আচ্ছা, এই ডিভাইসগুলোর নাম শোনো না, আজকে ক্লাসে আমরা ডিভাইস পদ্ধতি পড়বো, আর আগামী ক্লাসে টপোলজি। এই ডিভাইসগুলোর নাম শোনো না, এমন কেউ আসো বলো তো? নেটওয়ার্কের ডিভাইস, আমরা যে নেটওয়ার্ক ইউজ করবো, ধরো একটা কম্পিউটার বা ডিভাইস, মানে যে কোনো ডিভাইস নেটওয়ার্কে কানেক্ট করার জন্য কতগুলো ডিভাইস ইউজ করতে হয়। এই ডিভাইসগুলোর নাম সবাই শুনছো, দেখো মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, ইন্টারনেট ইন্টারফেস কার্ড, সরি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো সবাই পড়ছো, রিডিং পড়বা। দেখো এই মডেম কি করে মনে আছে? মডুলেশন প্রথম ক্লাসে পড়াইছিলাম, কার কার মনে আছে? প্রথম ক্লাসে না, দ্বিতীয় ক্লাসে মনে হয়। এই মডেম কি করে? মডেম দুইটা কাজ করে, একটা হচ্ছে মডুলেশন, একটা হচ্ছে ডিমডুলেশন। মনে আছে কার কার? মডুলেশন মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানায়, আর ডিমডুলেশন হচ্ছে অ্যানালগকে আবার ডিজিটাল বানায়। একটা ডিভাইসের মধ্যে সিগন্যাল ডিজিটাল সিগন্যাল আকারে থাকে, তো এটাকে তুমি যখন একটা জায়গায় অন্য জায়গায় সেন্ড করবা, পাঠাবা, সেখানে তো ডিজিটাল হিসেবে পাঠানো যায় না, অ্যানালগ হিসেবে পাঠাইতে হয়। তো মডেম কি করে? প্রথমে ডিজিটালটাকে অ্যানালগ বানায়, তারপরে পাঠানোর পরে ওই ডিভাইসে আবার অ্যানালগটাকে ডিজিটাল বানায়। তো ডিজিটালকে অ্যানালগ বানালো, এটাকে বলে মডুলেশন, আর অ্যানালগকে আবার ডিজিটাল বানালো, এটাকে বলে ডিমডুলেশন। তো মডেম এই কাজটাই করে। এই যে দেখো, এই যে এগুলো কিন্তু পরেই ফেলছি, দেখো এই যে মডেম রিডিং পড়বা, এই যে মডুলেটর, ডিমডুলেটর। তো মডেমকে বলা হয়, যখন সে মডুলেশন করে তখন বলা হয় এটাকে মডুলেটর ডিভাইস, আর যখন ডিমডুলেশন করে তখন বলা হয় ডিমডুলেটর ডিভাইস। বুঝতে পারছো? আমার নাক একদম সর্দিতে বইরে গেছে, কথা বলতে পারতেছি না। একটু ওয়েট, নাকটা পরিষ্কার করে নিই, একটু ওয়েট, নাকটা পরিষ্কার করে নিই। দেখো এই যে মডেম বললাম, রিডিং পড়ো, নাকটা পরিষ্কার করে নিই, 1 মিনিট। ওকে, হ্যালো, এই বলো, এমন কেউ আসো যে মডেম চেনো না? বলো, সবাই মডেম চেনো, তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ক নাম্বারে মডেম কি, তখন শুধু সংজ্ঞাটা দিবা যে মডেম হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানায়, আবার অ্যানালগকে ডিজিটাল বানায়। মানে প্রথমে পরে মডুলেশন, তারপরে করে কি ডিমডুলেশন। দেখো এই যে মডুলেটর মানে কি? মডুলেটর মানে হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ বানায়, আর ডিমডুলেটর মানে অ্যানালগকে ডিজিটাল বানায়। এই যে অ্যানালগকে ডিজিটাল, বুঝছো? মডুলেশন মানে ডিজিটালকে অ্যানালগ, আর ডিমডুলেটর মানে হচ্ছে অ্যানালগকে আবার ডিজিটাল। ঠিক আছে, তারপরে তো এই যে মডেম কি করে দেখো, প্রথমে ধরো তুমি এই যে এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে একটা ডেটা ট্রান্সফার করবা, তো কেমন ট্রান্সফার হবে? এই কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে এই মডেম কি করবে? দেখো এই যে ডিজিটাল সিগন্যালকে মডেমটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে, এটাকে বলা হয় মডুলেশন। তারপরে আবার এই সিগন্যালটা যখন এই কম্পিউটারে চলে আসবে,
তখন এই যে অ্যানালগ সিগন্যাল এটাকে আবার কি বানাইতে হবে ডিজিটাল সিগন্যাল, কারণ কম্পিউটার তো অ্যানালগ সিগন্যাল বোঝে না। তো এইখানে আরেকটা মডেম কি করবে, এই যে অ্যানালগ সিগন্যালটাকে আবার ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে, এটাকে বলা হয় ডিমোডুলেশন। বুঝতে পারছো? ঠিক আছে, এরপরে হাব। দেখো হাব জিনিসটা কি, হাবের পরে পড়ো সুইচ। হাব এবং সুইচ দুইটা একই রকম জিনিস। দেখো হাব মূলত অনেকগুলো কম্পিউটার অথবা একটি সার্ভার এবং অন্যান্য কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়। এটি এমন একটি ডিভাইস যা এর সাথে সংযুক্ত সকল ডিভাইসের ডেটা ব্রডকাস্টিং করে থাকে। দেখো ওয়েট, এই যে হাব, আচ্ছা হাব মানে দেখো না এরকম কোনো হাব দেখছো কি যে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায়, এরকম দেখো অনেক 1 2 3 4 5 6 7 8, ধরো এখানে 8টা কানেক্ট করা যাবে। ওই যে ধরো যে একটা কানেকশন যে দেয়, ধরো প্লাগ, তোমরা প্লাগ লাগাও না, ধরো তোমার কাছে যে এই ডিভাইসগুলো আছে, ধরো ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, টিভি আছে, সবগুলোতে ধরো যে একটা প্লাগ আছে তুমি কানেক্ট করতেছো, কানেক্ট করার মতো এরকম ডিভাইস দেখো নাই? তো এটা হচ্ছে হাব। হাব এবং সুইচ এই দুটোর মধ্যে পার্থক্যটা আগে একটু বুঝো। ধরো ধরো এটা হচ্ছে একটা হাব, বা এটা হাব মানে এটা হচ্ছে কি, এটা ধরো সার্ভার টাইপের ব্যাপার, যেটা কি এটা সার্ভার বা কম্পিউটার। ধরো হাব এটা সার্ভারও হইতে পারে, কম্পিউটার হইতে পারে, হোয়াটএভার, বা এরকম একটা ডিভাইসও হইতে পারে। ধরো এটার সাথে 1 2 3 4 5 5টা ডিভাইস কানেক্ট করা আছে। তো হাব যেটা করে, হাবের নিজস্ব কোনো বুদ্ধি নাই। সে করে কি জানো, ধরো এই কম্পিউটার থেকে তুমি এই হাবের মধ্যে এটা ডেটা পাঠাইলা, সে করবে কি বাকি সবাইকে এটা পাঠাই দিবে। কথা বুঝছো? ধরো এই একটা নেটওয়ার্কের মধ্যে ধরো কম্পিউটার আছে 100টা, তো কোনো একটা কম্পিউটার যদি হাবের কাছে কোনো ডেটা পাঠায়, সে বাকি 99 জনকে এটা পাঠিয়ে দিবে। কথা বুঝছো? দেখো এই যে এটা হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে তুমি যে কোনো ডাটা দিলে সে বাকি সবাইকে পাঠিয়ে দিবে, কোনো সিলেকশন করবে না, তার আন্ডারে যতজন কানেক্টেড আছে সে সবাইকে পাঠিয়ে দিবে। বুঝতে পারছো? দেখো এই যে হাবের, খেয়াল করে দেখো, যে কোনো ডিভাইস বা কম্পিউটার থেকে প্রেরিত তথ্য সংযুক্ত সবগুলো ডিভাইসের নিকট পাঠায়। বুঝছো? তো হাব আসলে ভালো কিছু না, এখন সবাই সুইচ ইউজ করে, কারণ হাবে আসলে কন্ট্রোল করা যায় না। মানে তুমি একটা দিছো, হ্যাঁ ভালো, ধরো ইউটিউবটা, ধরো ইউটিউবের ক্ষেত্রে ব্যাপারটা কি, যে আমি একটা ভিডিও দিলাম, যে খুশি সে দেখুক ইচ্ছা মতো, ধরো এই ক্ষেত্রে হাব ঠিক আছে, ধরো উদাহরণ হিসেবে চিন্তা করো, কারণ এটার নেটওয়ার্কের মধ্যে যতগুলা ডিভাইস কানেক্টেড আছে, যে কোনো একটা তথ্য সবাইকে পাঠায় দেয়, এটা হচ্ছে হাব। বুঝছো? আচ্ছা, হাব কি ভাই? হাব হচ্ছে ডিভাইস, নেটওয়ার্ক সিস্টেমে কম্পিউটারকে অ্যাড করার জন্য একটা ডিভাইস হচ্ছে হাব, যেটা কি করে এই হাবের মাধ্যমে অনেকগুলা কম্পিউটারকে কি করা যায়, কানেক্ট করা যায়। এবং তুমি একটা কম্পিউটার থেকে তথ্য যদি তুমি হাবের কাছে পাঠাও, সে বাকি সবাইকে পাঠাই দেবে। বুঝতে পারছো? তো এটা একটা অসুবিধা। দেখো এই যে হাব, হাবের আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে সক্রিয় সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাব, একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব। দেখো সক্রিয় হাব হচ্ছে যেইটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করতে পারে, অ্যাম্পলিফাই মানে বিবর্ধন করতে পারে। ধরো একটা সিগন্যাল যখন একটা নির্দিষ্ট দূরত্বে যায়, সেটা উইক হয়ে যায় না? একটা সিগন্যাল একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পরে সেটা উইক হয়ে যায়, বা সিগন্যালটা দুর্বল হইতে পারে, সেই সিগন্যালে কি থাকতে পারে, নয়েজ থাকতে পারে, বিকৃতি থাকতে পারে। তো সক্রিয় হাব কি করে, একটা সিগন্যাল যদি দুর্বল হয় বা বিকৃতি থাকে, সেটাকে কি করে আবার সে সক্রিয় করে, কেমনে? বিবর্ধন, অ্যাম্পলিফাই করে। অ্যাম্পলিফাই করা মানে তার শক্তি বাড়াই ফেলা। ধরো চিন্তা করো এইভাবে, যে বিবর্ধন করে, অ্যাম্পলিফাই করে মানে তার শক্তি বাড়ায়, মানে সেটাকে আরো কি করে, দুর্বল থেকে আবার শক্তিশালী করে তোলে। তো দেখো বিবর্ধন করতে পারে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। অপ্রয়োজনীয় সংকেত মানে হচ্ছে ধরো যে নয়েজ হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে, তো ওই এক্সট্রা গুলো সে বাদ দেয়, বাদ দিয়া যেটা দরকার, যেটা আমার দরকারি, সেটাকে সে কি করে, বিবর্তন করে, সেই দরকারি জিনিসটাকে সে ভালো বানাই ফেলে। বুঝতে পারছো? তো যেহেতু এটা সক্রিয় হাব, সে অ্যাম্পলিফাই করতে পারে, অ্যাম্পলিফাই মানে বিবর্ধন করতে পারে, বিবর্ধন করতে পারে, তাহলে অবশ্যই তার দাম বেশি হবে। তো জানা কথা, অবশ্যই তার দাম কি হবে, বেশি হবে। তারপর নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় মানে সে কি করতে পারে না, বিবর্ধন করতে পারে না, সে খালি ডেটা আদান প্রদান করতে পারে, এখানে সে কোনো বিবর্তন করতে পারে না। তো এখানে যেহেতু কোনো বিবর্তন করা লাগে না, আলাদা করে কোনো বৈদ্যুতিক সংকেত লাগে না, মানে আলাদা করে ইলেকট্রিসিটি কানেকশন লাগে না, তাই এটি তুলনামূলক কম দামি। এখন বৈশিষ্ট্য অসুবিধা, হাবের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা খুব ইজি জিনিস, কোনটা কোন কি সুবিধা জাস্ট রিডিং পড়ে নিলেই বুঝবা। আচ্ছা এবার আমরা হাব পড়লাম, কি বললাম? হাব। দেখো হাবের মাধ্যমে কি করা যায়,
অনেকগুলো ডিভাইসকে কানেক্ট করা যায়, এবং যে কোনো একটা ডিভাইস থেকে তুমি যদি তুমি হাবকে চিন্তা করো একটা কি হিসাবে, সার্ভার হিসাবে, যে তুমি হাবের কাছে যদি একটা ডিভাইস থেকে একটা ইনফরমেশন পাঠাও, সে ওই নেটওয়ার্কে তার মধ্যে যতগুলো যুক্ত আছে, ধরো এই যে এই প্রত্যেকটা কানেকশন এখানে একটা করে পিন দিয়ে কানেকশন করা হয়, যতগুলো ডিভাইস তার সাথে কানেক্টেড আছে সে সবাইকে ওই ইনফরমেশনটা পাঠাই দিবে। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ, এগুলো সবগুলো রাউটারে, এই কানেকশন পয়েন্ট সবগুলো রাউটারেই থাকে, সবগুলো। একজন বলছে রাউটারেও তো থাকে, অবশ্যই থাকে, কিন্তু রাউটারে তো অনেকগুলো কানেকশন করা থাকে না, একটাই থাকে। তুমি একটা রাউটারে তো একটাই কানেকশন দিচ্ছ, মানে ওই কানেকশনটা যখন তোমার রাউটারে আসতেছে তখন একটাই, ওটা তো আসলে আর হাব হচ্ছে না। হাব মানে অনেকগুলো কানেক্ট করতেছো। তুমি একটা রাউটারে তো ওয়াইফাই এর কানেকশন একটা আসে, ওইটাই কানেক্ট করো। আচ্ছা, এবারে সুইচ দেখো, সুইচ আর হাব কাইন্ড অফ একই জিনিস, খালি পার্থক্য হচ্ছে হাবের মধ্যে যে কোনো একটা ডিভাইস যদি হাবে কোনো তথ্য পাঠায়, ওই হাব কি করে সবাইকে ওই তথ্য পাঠায় দেয়। তো এটা তো একটা ঝামেলা। ধরো আমি তথ্য পাঠাতে চাই একজনকে, স্পেসিফিক একজনকে বা স্পেসিফিক দুইজনকে, তো হাব তো সবাইকে পাঠিয়ে দিচ্ছে। যদি হাবের আন্ডারে 100 জন কানেক্টেড থাকে, একজন একটা তথ্য পাঠাইলো, সে বাকি 99 জনকে ওটা পাঠিয়ে দেয়। তো এটা তো একটা অসুবিধা, স্পেসিফিক কয়েকজনকে পাঠাইতে গেলে তো সমস্যা, সবাই পেয়ে যাবে। তো এই সমস্যাটা সুইচের ক্ষেত্রে দূর করা হয়েছে। যে সুইচ কি করে, ধরো একই জিনিস, সুইচ আর হাব কাইন্ড অফ একই জিনিস, কতগুলো ডিভাইস কানেক্টেড করে কি করা, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, এবং সুইচের ক্ষেত্রে তুমি ফিক্স করে দিতে পারবা। ধরো তুমি একটা সুইচে ধরো 10টা ডিভাইস কানেক্টেড আছে, তুমি একটা ডিভাইস থেকে একটা ইনফরমেশন পাঠাই বললা ওই স্পেসিফিক দুইজনকে পাঠাও। সুইচের কাছে সবগুলো ডিভাইসের ইনফরমেশন থাকে, হাবের কাছে ডিভাইসগুলোর কোনো ইনফরমেশন থাকে না, তো সে সবাইকে পাঠায় দেয়, তার কাছে কোনো ইনফরমেশন নাই। আর সুইচের কাছে, সুইচের মধ্যে যতগুলো ডিভাইস আছে সবার ইনফরমেশন সুইচের কাছে থাকে। তো তুমি যদি বলে দাও যে ওই স্পেসিফিক দুইজনকে পাঠাও, সে ওই দুইজনকে পাঠাবে, ওই তিনজনকে পাঠাও, সে ওই তিনজনকে পাঠাবে। বুঝছো? এই যে দেখো, হাব এবং সুইচের কাজ একই, তবে সুইচের দ্বারা সংযুক্ত নেটওয়ার্কে চাইলেই কোনো তথ্য এক বা একাধিক নির্দিষ্ট মানুষকে পাঠানো যায়। বুঝছো? হাব এবং সুইচ একই কাজ করে, হাব সবাইকে পাঠিয়ে দেয়, আর সুইচের মাধ্যমে তুমি সবাইকেও পাঠাতে পারবা, আবার নির্দিষ্ট সংখ্যক মানুষকেও মানে নির্দিষ্ট সংখ্যক ডিভাইসকেও পাঠাতে পারবা, কারণ হাবের কাছে সুইচের কাছে প্রত্যেকটা ডিভাইসের ইনফরমেশন থাকে। বুঝতে পারছো? ওকে, তারপর সুইচের সুবিধা অসুবিধা, অবশ্যই সুইচ সুবিধা, বেশি সুবিধা, হাবের চাইতে অবশ্যই সুইচ সুবিধা। এবারে রাউটার, এই রাউটার কি জিনিস সবাই জানো, যা শেডিং পড়বা। রাউটারের সুবিধা অসুবিধা, রাউটার সুবিধা অসুবিধা। এরপরে লাস্ট রিপিটার। এই গত ক্লাসে আমরা রিপিটার পড়ছিলাম, মনে আছে? বলতেছিলাম বারবার যে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর রিপিটার ইউজ করতে হয়। কার কার মনে আছে বলো? অনেকে প্রশ্নও করছিলাম ভাই রিপিটার কি জিনিস, বলো কার কার মনে আছে? ধরো তুমি একটা কেবলের মাধ্যমে অনেক দূরে তথ্য পাঠাতে চাও, ওই যে আমরা পড়ছিলাম কোএক্সিয়াল কেবল, তারপরে ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার কেবল। তো ধরো টুইস্টেড পেয়ার কেবল দিয়ে বা কোএক্সিয়াল কেবল দিয়ে তুমি যদি ডেটা ট্রান্সফার করতে চাও, একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ওই সিগন্যালটা কি দুর্বল হয়ে যাবে। তো ওই সিগন্যাল দুর্বল হয়ে গেলে তাকে আবার এমপ্লিফাই করতে হয়, বিবর্ধন করে আবার সিগন্যালটাকে সক্রিয় করতে হয়, মানে কি করতে হয়, শক্তিশালী করতে হয় আবার। এই কাজটা যে করে তাকে বলে রিপিটার, গত ক্লাসে বলছিলাম। দেখো, রিপিটারের কাজ মূলত সিগন্যালকে বিবর্ধন করা বা এমপ্লিফাই করা বা শক্তিশালী করা। ওয়্যারলেস এবং ওয়্যার্ড দুই ক্ষেত্রেই রিপিটার প্রয়োজন। যেমন অপটিক্যাল ফাইবার দিয়ে 1 কিলোমিটার পর্যন্ত নিরবিচ্ছিন্ন সিগন্যাল পাঠানো যায়, তবে এর বেশি পাঠাতে চাইলে প্রতি কিলোমিটারে রিপিটার ব্যবহার করতে হয়। কেন? প্রত্যেকের একটা নির্দিষ্ট লিমিট আছে। ধরো গত ক্লাসে আমরা পড়াইছিলাম, ধরো কোএক্সিয়াল কেবলে ধরো একটা ছিল 200 মিটার, একটা ছিল 500 মিটার। ধরো যেটা যে একটা ছিল থিন নেট, একটা ছিল থিক নেট। ধরো থিন নেটের ক্ষেত্রে 200 মিটার, 200 মিটার যাওয়ার পরে দুর্বল হয়ে যায়, তখন রিপিটার লাগে, সিগন্যালটা দুর্বল হয়ে যায়, তাকে অ্যাম্প্লিফাই করতে হয়, বিবর্ধন করতে হয়, এই জন্য রিপিটার ডিভাইস থাকে। ধরো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে তুমি যখন একটাই সিগন্যাল পাঠাবা 1 কিলোমিটার পর্যন্ত সে স্মুথলি যাইতে পারে, কিন্তু 1 কিলোমিটার যাওয়ার পরে তার সিগন্যাল দুর্বল হয়ে যায়। তো এর বেশি যাইতে পারলে, সিগন্যাল যদি বেশি দুর্বল হয়ে যায়, তখন তো তুমি রিসিভ করতে করতে সিগন্যাল একেবারে নষ্ট হয়ে যাবে। তো এই জন্য 1 কিলোমিটার পর একটা ডিভাইস থাকে রিপিটার, সে কি করে ওই সিগন্যালটাকে আবার অ্যাম্প্লিফাই করে, সক্রিয় করে, তারপরে আবার 1 কিলোমিটার পাঠায়, তারপরে আবার রিপিটার, আবার 1 কিলোমিটার পাঠায়। বুঝছো ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। এই যে রিপিটার, ধরো এই যে উইক সিগন্যাল,
উইক সিগন্যাল রিপিটার কি করে, এটাকে শক্তিশালী করে, তারপরে আবার আরেকটা ডিভাইসে পাঠায়। মানে ধরো এরকম নির্দিষ্ট রেঞ্জ থাকে এক একটা, ধরো কোএক্সিয়াল কেবলের রেঞ্জ একরকম, টুইস্টেড পেয়ার কেবলে একরকম, তারপর অপটিক্যাল ফাইবারে একরকম, নির্দিষ্ট দূরত্ব পরপর সিগন্যাল দুর্বল হয়ে যায়, তখন ওই নির্দিষ্ট দূরত্ব পরপর একটা করে রিপিটার বসায় দেওয়া হয়, যে সিগন্যালটাকে আবার সক্রিয় করে অ্যাম্প্লিফাই করে দেওয়ার জন্য। তারপরে ব্রিজ, ব্রিজ কাইন্ড অফ ধরো দুইটা নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করা। ধরো ধরো এই যে এখানে একটা হাবের মাধ্যমে একটা নেটওয়ার্ক আছে, এখানে আরেকটা নেটওয়ার্ক আছে, ধরো দুইটা আলাদা নেটওয়ার্ককে একটা ব্রিজের মাধ্যমে কানেক্ট করা আছে। ব্রিজ মানে কি, ধরো একটা সেতু, ধরো একটা নদীর মধ্যে একটা সেতু থাকে, কেন একটা সেতু কি করে, এই পাশের নদীর এই পাশের শহরকে বা এই পাশের এলাকাকে ওই পাশের এলাকার সাথে কানেক্ট করে, তো ব্রিজও সেম। ধরো এই যে দেখো এটা একটা হাব আছে, এই হাবের আন্ডারে ধরো দুইটা ল্যাপটপ আছে, তো এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, তো এই দুইটা ভিন্ন নেটওয়ার্ক ব্রিজের মাধ্যমে কি করা হয়, কানেক্ট করা হয়। বুঝতে পারছো? দুইটা ভিন্ন, ধরো তোমার ইচ্ছা হলো ভাই দুইটা ভিন্ন নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করবো, তো দুইটা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করার জন্য যে ডিভাইসটা ইউজ করা সেটা হচ্ছে ব্রিজ। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। আজকে ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছি বলো তো? এই পর্যন্ত আগে ক্লাসে ভালো মতো পড়বা, এই যে টপোলজির এক পর্যন্ত দেখো 65 পেজের এক পর্যন্ত। আগামী ক্লাসে কিন্তু আমাদের শুধু টপোলজি বাকি আছে, আগামী ক্লাসে আমাদের অধ্যায় শেষ, এই পর্যন্ত পড়বা টপোলজির এক পর্যন্ত। কে কে পড়ে আসবে একটু বলো? আগামী ক্লাসে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে, আমাদের অলরেডি সবগুলো টপিক শেষ, শুধুমাত্র একটা টপিক বাকি, এবং সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা ভাইয়া। দ্বিতীয় অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হইলে 100% শিওর ওই সৃজনশীলের গ অথবা ঘ এই দুইটা প্রশ্নের একটা প্রশ্ন টপোলজি থেকে হবেই। ধরো ক নাম্বার প্রশ্ন আর খ নাম্বার প্রশ্ন এই দুইটা তো যে কোনো টপিক থেকে আসতে পারে, তবে গ এবং ঘ এর মধ্যে একটা প্রশ্ন আসবে এই প্রথম 4 ক্লাসে। আজকে তো 4 ক্লাস গেল, প্রথম 4 ক্লাসে যা কিছু পড়াইছি সেখান থেকে আসবে একটা প্রশ্ন গ এবং ঘ এর মধ্যে একটা, আর বাকি একটা অবশ্যই টপোলজি থেকে। মানে এটা 5 স্টার টপিক বা 7 স্টার, আসলে এটা 7 স্টার। এটা আগামী ক্লাসে আমরা পড়বো, 1 ঘন্টা লাগবে। তো আগামী ক্লাসে আমাদের এই অধ্যায় শেষ, তারপরে একটা সৃজনশীল ক্লাস নিব। সৃজনশীল ক্লাসে আমি জাস্ট দেখাই দিব যে কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, মানে আমি কাইন্ড অফ সাজেশন দিব আর কি। সৃজনশীল ক্লাসে আমি মেইনলি সাজেশন দিব, কারণ এই অধ্যায়ে এত কিছু আছে, সবকিছু মুখস্থ রাখতে গেলে মনে থাকবে না। তো কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বুঝাই দিব, তারপর তোমার কাজ হবে ওই বেশি বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো মুখস্থ করে ফেলা। বুঝতে পারছো? তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসটা আগামী সপ্তাহে হবে, তোমরা রুটিন আপলোড করলে দেখতে পারবা যে কবে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তবে আগামী ক্লাসের আগে অবশ্যই 65 পেজের আগ পর্যন্ত, মানে 64 পেজ পর্যন্ত, 64 পেজ পর্যন্ত ভালো মতো বোর্ড বই থেকে রিডিং পড়ে আসবা, এবং আবার ক্লাসের স্লাইডটা দেখে আসবা। বোর্ড বই থেকে রিডিং পড়বা এবং ক্লাসের স্লাইডটা দেখে আসবা, এই দুইটা সমন্বয় করে পড়লেই হবে। বোর্ড বইটা তো মাস্ট, বোর্ড বইটা মাস্ট পড়তে হবে, এবং ক্লাসের স্লাইডে আমি যেভাবে গুছিয়ে দিছি এইভাবে বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সবকিছু গুছানো আছে, এখান থেকে বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এগুলো পড়ে ফেলবা, যেগুলো বইয়ের মধ্যে আলাদা করে গুছানো নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।